স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, শুরু করলাম। আজকে যেগুলো মেনলি টপিক দেওয়া ছিল তার মধ্যে মোস্ট 4টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসতে বাধ্য হয়েছি। ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, বোট অ্যান্ড স্ট্রিম রিলেটেড কিছু ম্যাথ দেখবো আমরা, এবং সেই সাথে ইনইকুয়ালিটিজের ম্যাথ দেখবো। টু হোল্ড, আমি পেনটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, তাহলে রেশিও অ্যান্ড সাউন্ড কম শোনা যাচ্ছে এখন? আচ্ছা, চেষ্টা করছি একটু জোরে বলার। তাহলে ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, বোট অ্যান্ড স্ট্রিমের ম্যাথ করব, এবং এরপরে ইনইকুয়ালিটি ম্যাথ করব, যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। এর বাইরেও দুইটা টপিক আলোচনা করার কথা ছিল, একটা হচ্ছে ত্রিকোণমিতি এবং আর একটা হচ্ছে সেট অ্যান্ড ভেনচিত্র। বাট এই দুইটা প্রবাবলি আসার হার প্রচুর কম, এবং এই দুইটা কভার দেওয়ার মতন টপিকও না। এই কারণে এই দুটাকে আমাদেরকে স্কিপ করতে হচ্ছে। এই দুটো অ্যাকচুয়ালি বেসিকের ব্যাপার, বা এই দুটো আলোচনা করতে হলে বেশ কিছু বড় ক্লাসের দরকার। তো এনিওয়ে, আমি মোস্ট ইম্পর্টেন্ট 4টা টপিকে চলে যাব, যেগুলো থেকে আপনারা মোটামুটি ফ্রিকোয়েন্টলি কমন পাবেন আশা করি। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথমে ইন্টারেস্টে আমি তিনটা না, অ্যাকচুয়ালি দুইটা সূত্র, বাট একটু ঝামেলাগুলো ক্লিয়ার করে দেই। সিম্পল ইন্টারেস্টের সূত্র সবাই জানেন, আই ইজ ইকাল টু পি এন আর দিয়ে আমরা সিম্পল ইন্টারেস্টকে প্রকাশ করি, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল বোঝায়, অর্থাৎ বাংলাতে যেটা হচ্ছে আপনার আসল টাকা। এন এন ফর আমরা টাইম বুঝাই, এবং আর হচ্ছে আমার ইন্টারেস্ট রেট বুঝাই। এখন বিভিন্ন বইপত্রে আপনারা হয়তো দেখবেন যে এরকম সূত্র লেখা থাকে, আই ইজ ইকাল টু পি এন আর বাই 100। এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে, কখন আই ইজ ইকাল টু পি এন আর লিখবো আর কখন আই ইজ ইকাল টু পি এন আর বাই 100 লিখবো। এই কনসেপ্টটা একটু বলি। যদি কোথাও দেখেন যে বার্ষিক শতকরা হার এরকম করে লেখা আছে, যে বার্ষিক শতকরা হার 5% এরকম, তো এই জিনিসটা কিন্তু আমরা বলি 5%। 5% এরকম লেখার সময় কিন্তু 5% লিখি। এখন খেয়াল করে দেখেন, এই 5%, পার্সেন্ট এই চিহ্নটার তো ভ্যালু আছে, আগেও বলেছিলাম 1/100 কিন্তু মিনিং দেয়। দ্যাটস ওয়াই এটাকে আপনি 5/100 লিখতে পারেন। দেখেন এই যে 5/100 এর ভিতরে কিন্তু একটা 100 আছে। এই 100টার উপর ডিপেন্ড করে যে আপনি সূত্রের ভিতরে আগে থেকে 100 রাখবেন কি রাখবেন না। আপনি যদি এখন আই ইজ ইকাল টু পি এন আর বাই 100 এই সূত্রতে যান, তাহলে আপনাকে ব্যাপারটা এরকম করতে হবে, ধরেন পি এবং এন লিখলাম, এখানে এই যে উপরে 5/100 যেটা, সেই 100টাই কিন্তু নিচের এই 100। ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে না, আমি আর এর ভ্যালু মানে 5 ধরা যে সূত্র সেটা নিতে চাই, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু শুধু পি এন আর, এক্ষেত্রেও আপনাকে একই জিনিসই বসাইতে হবে। ধরেন পি এর একটা ভ্যালু থাকবে, এন এর একটা ভ্যালু থাকবে, আর কে কিন্তু তখন আপনার 5/100 এভাবে বসাইতে হবে। একই কথাই কিন্তু, তো এটা মাথায় রাখতে হবে। বোথ আর সেম। আপনি যদি 5% এভাবে বসাইতে পারেন, আপনি চাইলে 5/100 এই সূত্রতেও আগাইতে পারেন, মিনিং সেম দেয়। আচ্ছা, পরেরটা চলে আসি কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে একটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার আছে। বিভিন্ন বইতে লেখা থাকে যে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র আই ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা কি ইন্টারেস্ট? এটা তো ইন্টারেস্ট না, এটা তো সুদ আসল। বাংলাতে যেটাকে বলা হয় যে প্রিন্সিপাল, বাংলাতে তো সুদ আসল, ইংলিশে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এই জিনিসটা যেটা আমরা নর্মালি দেখি, এখান থেকে কিন্তু দেখেন এখানে একটা পি যদি আপনি বাদ দেন এই সূত্র থেকে, মাইনাস পি করেন, তাহলে কেবল ইন্টারেস্ট আসবে, তার আগ পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট আসবে না। তো আমি এই জন্য নিচের অঙ্ক, নিচে সি নাম্বার এটা ক্লিয়ার করে দিয়েছি, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ যদি আপনি ব্যবহার করেন, তো মাথায় রাখতে হবে এই সূত্রে সি এর পরিচয় হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ সুদাসল। বাংলাতে বললে এটা হচ্ছে সুদাসল। আর আমি যদি শুধুই সুদ চাই, শুধু ইন্টারেস্ট চাই, তাহলে কিন্তু আপনাকে এই পি মাইনাস দিতে হবে, মানে আপনার আসলটা বাদ দিতে হবে, প্রিন্সিপালটা বাদ দিতে হবে। এটুকু মাথায় রাখবেন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। চেষ্টা করেছি যে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন ভালোভাবে করার জন্য 4-5টা ম্যাথ এখানে দেওয়ার এবং কয়েকটা হোমওয়ার্ক রাখার আপনাদের জন্য। একদম দেখেন সিম্পল একটা ম্যাথ দিয়ে শুরু করেছি, যেটা আপনাদের জাস্ট সূত্র অ্যাপ্লিকেশন দেখাবে। হাউ মাচ টাইম উইল টেক, আপনি আগেই এইটা টাইপের প্রশ্ন পড়ার সময় আগেই দেখবেন যে কি কি দেওয়া আছে, কি কি চাওয়া হয়েছে। হাউ মাচ টাইম উইল টেক, তার মানে এখানে টাইম এন দেওয়া নাই, তাই জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ফর অ্যান অ্যামাউন্ট অফ টাকা, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল দেওয়া আছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। ফর অ্যান অ্যামাউন্ট টাকা, 450, তার মানে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল পি দেওয়া আছে। ইল্ড টু টাকা 81 অ্যাজ ইন্টারেস্ট রেট। এখন দেখেন এখানে কিন্তু সিম্পলি আমার ইন্টারেস্টও দেওয়া আছে, এখানে কিন্তু আই দেওয়া আছে এবং ইন্টারেস্ট রেট আরও দেওয়া আছে। তো এই অঙ্ক অ্যাকচুয়ালি করার মতন কিছুই নাই, জাস্ট আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এই অঙ্কগুলো কিভাবে মার্ক আউট করে নেবেন। সেই জন্য এগুলোর জন্য আপনার পরীক্ষার হলে যখন এমসিকিউ থাকবে, এত লেখারও প্রয়োজন নেই। সিম্পলি আই ইজ ইকুয়াল টু পি এন আর সূত্রে সরাসরি বসায় ফেলবেন, রাফ খাতায় বসায় ফেলবেন, মনে মনে মানে সূত্রটা মাথায় রাখবেন আর কি। তার মানে 450 ইন্টু এন, এন এর ভ্যালু হচ্ছে আমি জানি না, আই এর ভ্যালু হচ্ছে 81 দেওয়া আছে,
এবং এন এর ভ্যালু এখন আমি জানি না, এন বসাইলাম, আর এর ভ্যালু হচ্ছে 4.5/100। দেখেন এখানে কিন্তু 4.5% দেওয়া ছিল, আমি 4% ভ্যালু যেহেতু 1/100, পার্সেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/100, তাই আমি সরাসরি এভাবে বসাই ফেললাম। এখন এটা সলভ করে আপনি এন এর মান বের করতে পারেন, দেখবেন এটা সলভ করলে এন এর মান আসার কথা 4, এখানে 4 অপশনে থাকবে। এটা সিম্পল একটা অঙ্ক, জাস্ট ফাইন্ড আউট করার জন্য দিয়েছি। আমরা একটু একটু মডারেটের দিকে যাবো। পরের ম্যাথটা দেখেন, এই টাইপের অঙ্ক অনেক সময় পরীক্ষায় আসে, যেটা আপনারা দুইবার সূত্র অ্যাপ্লাই করতে যান এবং ফলস্বরূপ কিছু সময় লস হয়। তো এই জাতীয় অঙ্কগুলো কিন্তু একটু অন্যভাবে করব, অঙ্ক প্র্যাকটিস করলে দেখবেন মাথা বেশি বেশি খুলে থাকবে। এ সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট রেট অ্যামাউন্টস 815 ইন 3 ইয়ার্স অ্যান্ড হচ্ছে 854 ইন 4 বছর। অর্থাৎ কোনো একটা আসল, যে টাকাটা আমরা জানি না, আসল একটা পরিমাণে ছিল, 3 বছরে টোটাল সেটা 815 টাকা হয়, আর 4 বছরে কিন্তু সেটা 854 টাকা হয়। এখন আপনি এই আসল, যেটা আপনি জানেন না, এটা প্রিন্সিপাল, আপনি চাইলে আই ইজ ইকুয়াল টু পিএনআর এই সূত্রগুলো ধরে মানে সিম্পল ইন্টারেস্ট রেট সেম ধরে অঙ্কগুলো করতে পারবেন। কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, 4 বছরে একই আসল 854 টাকা হয়, 3 বছরে সেটা হয়েছিল 815 টাকা। এটা তো সিম্পল ইন্টারেস্টে চলছে, তার মানে নিশ্চয়ই 1 বছরে 39 টাকা পরিমাণ বেড়ে গেছে। 3 বছরের জায়গায় 4 বছরে কিন্তু দেখেন 39 টাকা অ্যাড হয়েছে। তার মানে নিশ্চয়ই এই 39 টাকা যেটা, সেটা আমার 1 বছরের ইন্টারেস্ট, 1 বছরের টোটাল ইন্টারেস্ট। তাহলে এটা হচ্ছে আমার 1 বছরে কিন্তু এই 39 টাকা ইন্টারেস্ট হয়। এখন দেখেন যে 3 বছরে 815 টাকা হয়েছিল আপনার, 3 বছর টোটাল 815 টাকা। তো 1 বছরের ইন্টারেস্ট যদি 39 টাকা হয়, এটা হলো 1 বছরের ইন্টারেস্ট 39, তাহলে 3 বছরের ইন্টারেস্ট ঐকিক নিয়মে দেখেন তো 3 ইন্টু 39 ইজ ইকুয়াল টু 117 টাকা হয় কিনা 3 বছরের ইন্টারেস্ট। তাহলে 3 বছরে আমার সুদ আসল হচ্ছে 815 টাকা, 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 117 টাকা। এটা যদি বাদ দেন তাহলে তো 698 টাকা পাবেন। এটা জাস্ট একটু চিন্তাটা এইভাবে নেবেন আপনারা, যে 3 আর 4 বছরের মধ্যে বাদ দিলে 39 টাকা পাওয়া যায়। এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ, সবাই অনেকেই পারেন। অনেকের কাছে আবার মনে হতে পারে না, এই প্যাটার্নটা আমি ট্রাই করে দেখি নাই। ওকে, তাহলে সূত্র দিয়েও করা যায়, এইভাবেও ভাবা যায়। একটু দেখেন, এবার একটু মডারেট অঙ্ক দেখেছি আমরা। এবং কথা বলা হচ্ছে যে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 3000 আর্ন অ্যাট অ্যানুয়াল রেট 16 ইন 1 ইয়ার ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি 3 মান্থস। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এই যে ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি 3 মান্থস, এই লাইনটা বা এই টাইপের লাইন আপনি অনেক পাবেন, কখনো হাফ ইয়ারলি হবে, কখনো 3 মান্থস হবে। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম যে ইয়ারলি 16%, বাট 3 মাসে সেটা 1 বছরের সমান কাজ করে, এরকম যে কম্পাউন্ডেড মানে 3 বছর পর পর হিসাব হয়। ত্রৈমাসিক হিসাব, এখানে কিন্তু বাৎসরিক হিসাব আসছে না। ত্রৈমাসিক হিসাবে আপনার এখানে ইন্টারেস্ট কম্পাউন্ডেড হয়, অর্থাৎ যৌগিক মুনাফা 3 মাস পর পর যোগ হয়। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আপনার আপনার অঙ্কটা হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 3000 আর্ন অ্যাট অ্যানুয়াল রেট অফ 16% ইন 1 ইয়ার, আপনাকে চেয়েছে 1 বছরের জন্য, কিন্তু টাকাটা কিন্তু 3 মাস পর পর কম্পাউন্ডেড হয়। তার মানে যেটা n ইজ ইকুয়াল টু 1 ইয়ার, সেটা আর 1 ইয়ারে নাই, বরং আপনি বলতে পারেন যে এখানে 4 ইন্টু 3 মান্থস হয়ে গেছে। অর্থাৎ 3 মাস পর পর যেহেতু এটা কম্পাউন্ডেড হয়, তাহলে 4 বার এরকম কম্পাউন্ডেড হবে। ঠিক আছে, তাহলে আমার n এখন কত হয়ে গেছে? n এখন 4 হয়ে গেছে, n এর ভ্যালু কত? 4। ওকে, এখন আর রেট আর হচ্ছে 16% ছিল, কিন্তু সেটা তো ইয়ারলি ছিল, তাহলে নিশ্চয়ই সেই জিনিসটা আপনাকে 3 মাস অন্তর অন্তর এই 3 মাস অন্তর অন্তর নামায় নিয়ে আসতে হবে। তাহলে বছরে 3 মাস হয় 4টা, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 16%/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 4%, সরি এটা 40 হয়ে গেছে, 4% ফর এভরিথিং, এভরি এভরি 3 মান্থস। ওকে, তাহলে দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এন এবং আর দুইটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এন ছিল হচ্ছে আমার 1 ইয়ার, সেটাকে আমি 4টা 3 মাসে নিয়ে আসলাম, কারণ অঙ্কটা এরকম, আপনার যেটা টোটাল অ্যামাউন্ট সেটা 3 মাসে সেটা যৌগিক মুনাফায় বাড়তে থাকে, কম্পাউন্ডেড হয়। এবং আর যেটা, সেটা কিন্তু 3 মাস, আমাকে এখানেও সেই ক্ষেত্রে 3 মাসে নামায় নিয়ে আসতে হবে, যেখানে এখানে 3 মাস আছে, তাই এখানে আমি 3 মাসে নামায় নিয়ে আসলাম। আপনার প্রিন্সিপালটা ঠিক থাকবে, 3000 টাকা 3000ই থাকবে। এখন এই অঙ্কতে আপনি যখন, এটা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ, আপনি স্বাভাবিকভাবেই সিআই, অর্থাৎ এখানে সুদাসল, আমি বলতে পারি এটা সুদাসল লিখছেন আপনি। এটা সুদাসলের আমাদের সূত্রটা কি জানা আছে? পি ইন্টু 1+r⁴n, এই সূত্রটা আমার জানা আছে। এখন এখানে মানগুলো বসানোটাই ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি ডিরেক্ট 16 দেখতে পাচ্ছেন, 3 আর 1 ইয়ার দেখতে পাচ্ছেন, এগুলো যদি বসাই ফেলেন অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে আপনাকে বসাইতে হবে 3000, 1 প্লাস আর এর ভ্যালু দেখেন কমে কিন্তু মানে সরি 4 বসাবেন, আর এর ভ্যালু হচ্ছে 4/100 বসাবেন, কারণ আমি এখানে আর এর ভ্যালু হচ্ছে 4% বের করেছি। এবং এন এর ভ্যালু হয়ে যাবে 4, কারণ আমি 4টা 3 মাস বের করেছি, যেহেতু 3 মাস পর পর কম্পাউন্ডেড হয়।
এখন এই ডেটাগুলো যেহেতু বসায় ফেলেছেন, এগুলোর মান বের করবেন। ধরেন এই জাতীয় অঙ্কগুলো করার জন্য বাকি অংশটা আপনি নিজে সলভ করতে পারেন, এখানে আর সলভ দেখাচ্ছি না, সময় কমে যাবে। আচ্ছা, পরের ম্যাথটা চলে যাই। 4 নাম্বার ম্যাথটা দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট অফ টাকা 15,000 ফর 2 ইয়ার্স ইজ 96, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম। অর্থাৎ এখানে ডিফারেন্স বলা হচ্ছে, ডিফারেন্স কার কার মাঝখানে, কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট অফ অন অ্যান অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা কত, 15,000 টাকা, সেটা 2 বছরের জন্য, এবং পার্থক্যটার পরিমাণ হচ্ছে 96, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট। এখন দেখেন আপনাকে ফার্স্টে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা সূত্র নিতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র আমরা কি জানি, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এবং খেয়াল করে দেখেন, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, একটা যদি শুধু ইন্টারেস্ট বলি তাহলে একটা আসল বাদ দিতে হবে, অর্থাৎ মূল আসল বাদ দিতে হবে। আসল যদি বাদ না দেন তাহলে সেটা সুদ আসল হয়। এখন আমি যে সিটা লিখেছি এটা কিন্তু সুদ আসল না, এটা শুধু ইন্টারেস্ট। আচ্ছা, আমি যদি এটা হচ্ছে আমার কম্পাউন্ড, তাই সিসি, এখানে ইন্টারেস্ট আইসি দিলাম। আর একটা ইন্টারেস্ট, এটা হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট, তাই এস দিলাম। এক্ষেত্রে তো সূত্র আমরা জানি, আই ইজ ইকাল টু হচ্ছে পি এন আর। তো এই দুইটা ডিফারেন্স, অর্থাৎ আইসি মাইনাস আইএস, এই ভ্যালুটা দেওয়া আছে কত, 96 টাকা। ঠিক আছে, এই ভ্যালুটা দেওয়া ছিল 96 টাকা। এখন আপনি এই আইসি এবং আইএস এর মানগুলো বসান, অর্থাৎ এখানে আমি বসাচ্ছি, এরপরে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তারপরে মাইনাস পি, ঠিক আছে, মাইনাস পি এন আর। খেয়াল করে দেখেন, এতটুকু আমি বসালাম হচ্ছে আইসি এর জন্য, মাইনাস হচ্ছে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, আর পি এন আর হচ্ছে আইএস বা সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 96। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে অঙ্কটা দেখেন আস্তে আস্তে সহজ মনে হবে। এখন পি এর ভ্যালু আমরা জানি, পি এর ভ্যালু হচ্ছে, আচ্ছা আমরা চাইলে পি এখানে আগে কমনও নিয়ে নিতে পারি। হ্যাঁ, পিটা কমন নিয়ে নিই, তাহলে আমার অতবার মান দেখা লাগবে না। পি যদি কমন নিয়ে নিই তাহলে আমি ভিতরে পাবো 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস এন আর। ঠিক আছে, যে জিনিসটার ভ্যালু আমি পাচ্ছি 96। এরপরে দেখেন পি এর ভ্যালু হচ্ছে 15,000, 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে, আর এর ভ্যালু, আচ্ছা আমাদের তো আরই বের করতে হবে, তাহলে আমরা এখানে আরটা আপাতত রাখি, বাট এটাকে আর বাই 100 এই আকারে লিখলাম, কারণ আমরা জানি যাই আসবে না কেন সেটা এরকম একটা পার্সেন্টেজ আকারে, আর পার্সেন্ট, তো আর পার্সেন্ট মানে হচ্ছে আর বাই 100, তাই আর বাই 100 লিখে ফেললাম। টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু হচ্ছে 2, মাইনাস মাইনাস হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাছাড়া আমি নেক্সট ক্যালকুলেশন করতে পারবো না। মাইনাস 1 মাইনাস এন এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু জানি না, ডিভাইডেড বাই 100 লিখলাম, কারণ আর কে আমরা সরাসরি এভাবে লিখতে পারি না। আচ্ছা, আমি চাইলে প্রথম লাইনেও এটা লিখতে পারতাম, এই যে আর এর নিচে এখানে 100 লিখে দেওয়া উচিত ছিল আমার, কারণ মাঝখানে হুট করে 100 কিভাবে নিয়ে আসলাম, এই জিনিসটা বেখাপ্পা দেখাবে। আমি আগে এই জন্য 100 গুলো অ্যাড করে দিলাম, ইজিক্যাল টু 96। এখন এই সমীকরণটা কিন্তু সলভ করলে আমার অঙ্কের অ্যান্সার চলে আসবে। আমি করে দিচ্ছি, আপনারা নিজেরাও সলভ করবেন। পরের লাইনে দেখেন, এখানে আমি 15,000 নিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 100 প্লাস আর ডিভাইডেড বাই, নিচে হবে হচ্ছে 100, এটা হোল স্কোয়ার, মাইনাস 1 মাইনাস হচ্ছে 2r মাইনাস 100 ইজ ইকুয়াল টু 96। আমি পরের লাইনে 96 এর পাশে ভাগ দিয়ে দিব, আর এ পাশে দেখেন এই জায়গাটুকু এতটুকু স্কোয়ার হয়, নিচেও কিন্তু স্কোয়ার হয়, যেহেতু পুরোটার উপরে স্কোয়ার আছে। উপরের টুকু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি পড়ে, অর্থাৎ লব, তাহলে আমরা লিখতে পারি কয়টা, যেটা হলো 4টা, ঠিক আছে, প্লাস হচ্ছে 200r প্লাস হচ্ছে আর স্কোয়ার, আমি জাস্ট সূত্রে ফেললাম, মাইনাস 1 মাইনাস 2r বাই 100, আর এই পাশে যে 96টা ছিল তার নিচে 15,000কে আমি ভাগ দিয়ে রেখে দিলাম। পরে দেখেন এই পাশে আপনি এখন লসাগু করতে পারেন, পুরাটার একটা লসাগু হবে, লসাগুর ক্ষেত্রে যেহেতু হর মিলে যাচ্ছে তাই এগুলো হুবহু বসাই দিলাম, মাইনাস 2, আচ্ছা সরি, এটা 200r হবে ইজ ইকুয়াল টু 96 বাই 15,000। এই অঙ্কটা একটু বড়, বাট আসতে পারে, এবং এই অঙ্ক যদি আসে একটু ফাস্ট ক্যালকুলেশন করলে খুব বেশি সময় লাগবে না, তারপরও 1-1.5 মিনিট লাগবে এরকম একটা ম্যাথের জন্য। আমি যেহেতু বোঝাই করছি, একটু টাইম তো নিচ্ছি, এগুলো কাটা যাবে, এটা কাটা যাবে, দেখেন অঙ্ক কিন্তু ছোট হয়ে গেছে অনেক। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনি এখন লিখতে পারেন হচ্ছে মোটামুটি এখানে কত, 96 ইন্টু, আচ্ছা 4টা জিরো লিখলাম, এখানে 15,000 লিখলাম,
এখন দেখেন এখান থেকে 3টা জিরো কাটা দেন, এখান থেকে 3টা জিরো কাটা দেন, এবং এরপরে হচ্ছে 5 দিয়ে এটাকে যদি কাটেন 2, 5 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে যদি 96 কে কাটেন 32, তাহলে 64। আর স্কোয়ারের ভ্যালু যদি 64 হয় তাহলে আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 8। এবং দেখেন আমার অপশনে 8 ছিল। এই অঙ্কটা মোটামুটি একটু বড় ম্যাথ ছিল, তবে এই টাইপের অঙ্ক আসতে পারে, এবং আসলে আপনাকে এই প্রসেসে যেতে হবে। এবং 5 নম্বর ম্যাথটা দেখেন, there is 60% increase in an amount in 6 years at simple interest. What will be the compound interest of 12,000 after 3 years at the same rate? তো there is a 60% increase in an amount, অ্যামাউন্টটা কিন্তু বলা নাই, in 6 years, 6 বছরে কিন্তু ওই অ্যামাউন্টটার 60% ইনক্রিজ হয়, এবং সেটা সিম্পল ইন্টারেস্ট। ওকে ফাইন, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে অফ টাকা 12,000 আফটার 3 ইয়ার্স এট দ্য সেম রেট। তার মানে কিন্তু আমার রেটটা জানা নাই, রেটটা বার করলেই কিন্তু অঙ্কটা হয়ে যায়। এখন এই যে আমার তো একটা অ্যামাউন্ট দেওয়া নাই, কি করব তাহলে? অনেকে এক্স ধরতে পছন্দ করে, এক্স ধরলে অঙ্কটা আপনার কাছে একটু ক্যালকুলেশন জটিল হবে, তবে অঙ্ক মিলবে। আপনি এই টাইপের অ্যামাউন্ট যেহেতু দেওয়া নাই 100 ধরে নেন, অর্থাৎ আপনার ইনিশিয়াল পি যদি 100 হয়, তাহলে দেখেন সেটার ইন্টারেস্ট হবে হচ্ছে, যেহেতু 100 এর 60%, তার মানে অবশ্যই 60 টাকা। তাহলে পি এবং আই কিন্তু আমার ধরে নেওয়া সাপেক্ষে চলে আসলো, এবং সেটা 6 বছরে, এন ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ইয়ার্স। মোটামুটি প্ল্যাটফর্ম রেডি। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, আমার এখান থেকে বের করার কথা আর, তাহলে সেটা আই ডিভাইডেড বাই হচ্ছে পি এন, এটা পি। ইন্টারেস্ট হচ্ছে 60 ডিভাইডেড বাই পি হচ্ছে, এখানে পি হচ্ছে আপনার 100 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে 6, এটা 10, এটা আসবে হচ্ছে 1/10 আসবে কাটাকাটি করলে, কিন্তু এখনো কিন্তু পার্সেন্ট আনি নাই। ঠিক আছে, আপনি যদি এটার সাথে একটা 100% বসান, আচ্ছা 100% ইজ ইকুয়াল টু 1, 100% ইজ ইকুয়াল টু 1, এটাতে কোনো প্রবলেম নাই, কারণ 100 ইন্টু পার্সেন্ট চিহ্নের ভ্যালু হচ্ছে 1/100। দেখেন কাটাকাটি করলে কিন্তু 1ই আসে, তাই 100% লেখার মধ্যে কোনো ভুল নাই। যে কোনো জায়গায় আপনি পার্সেন্ট চিহ্ন আনার জন্য 100% কথাটা লিখে দিতে পারেন। তাহলে আপনি যখন 100% লিখছেন, তখন এই 10 দিয়ে এই 100কে কাটলে আপনি আবারও 10 পান, এবং এরপর আপনি লিখতে পারেন 10%। তাহলে আর এর ভ্যালু পাওয়া গেল হচ্ছে 10%, বা আপনি চাইলে এটাকে 10/100 করে রেখে দিতে পারেন, আমাদের পরবর্তীতে এইটাই লাগবে। এখন দেখেন কম্পাউন্ড ইন্টারেস্ট চাওয়া হয়েছে 12,000-এর জন্য, সেটা 3 বছর পরে সেম রেটে। তাহলে আমরা এখন সেম রেট যেহেতু, তাহলে সি আই ইজ ইকুয়াল টু, শুধু কিন্তু ইন্টারেস্ট চাওয়া হয়েছে, তাহলে অবশ্যই আমাদের পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি দিতে হবে। এই এতটুকু লিখলে চলবে না, মাইনাস পি কিন্তু সহ দিতে হবে। এখান থেকে আপনি চাইলে পি কমন নিতে পারেন, পি কমন নিলে 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। এবং এরপরে দেখেন আপনি পি এর ভ্যালু 12,000 বসান, 1 প্লাস আর এর ভ্যালু, আচ্ছা আর এর ভ্যালু হচ্ছে আমার 10/100 সরাসরি বসায় ফেললাম, আর এন হচ্ছে 3 বছরের জন্য বলা হচ্ছে, উপরে 3 দিলাম, মাইনাস 1 দিলাম। এটুকু এখন ক্যালকুলেশন করতে হবে, এগুলো ক্যালকুলেশন আপনারা চাইলে নিজেও করতে পারেন। আচ্ছা একটা ক্যালকুলেশন দেখানো যেতেই পারে, কারণ এখানে কিছু কাটাকাটির কাহিনী থাকে, যেগুলো অনেক সময় একটু পরীক্ষা হলে দ্রুত হতে চায় না। আচ্ছা এই এই জায়গাটুকু দেখেন, একটু সাইডে দেখাচ্ছি জিনিসটা। যখন আপনি 1 এর সাথে 10/100 যোগ করবেন, তখন আপনি এটাকে লসাগুইতে করেন, 100 নিচে লেখেন, উপরে 100 প্লাস 10 লেখেন, যে জিনিসটা অ্যাকচুয়ালি 110/100 এই জিনিসটা। তো কাটাকাটি করলে কিন্তু 10/11 আসে। ঠিক আছে, তো এই 10/11, সরি 11/10, 11/10 আপনি চাইলে এই জিনিসটাকে 3 বার এখানে লিখতে পারেন, বাইরে কিউব আছে তাই, মানে এতটুকুর ভ্যালু, এতটুকু বা এতটুকুর ভ্যালু হচ্ছে 11/10। তো এই যে 11/10 এই জিনিসটাকে আমি চাইলে 3 বার লিখতে পারি এভাবে, 11/10, 11/10। এই জিনিসটা আপনার কিছুটা হলেও সময় বাঁচাবে পরীক্ষার হলে। আচ্ছা -1, আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা হবে, এই ব্র্যাকেটটা হবে। এখন দেখেন 12,000 ইন্টু উপরে 3টা 11 আছে, 3টা 11 গুণফল কত হবে? খুব দ্রুত যদি করতে চান, 11 ইন্টু 11 হচ্ছে 121, 121কে যদি 11 দিয়ে গুণ দেন, তাহলে 121 লিখবেন, 0 লিখবেন, 121 লিখবেন। দেখেন এগুলো কিন্তু, এগুলো আগে থেকে রেডি করি নাই, আপনাদেরকে একটু দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি, মানে দ্রুত গুণ এই টাইপের গুলো কিভাবে করবেন। 1331 ডিভাইডেড বাই, নিচে দেখেন একের পরে 3টা 0 লিখলে হয় -1। দেখেন ক্যালকুলেশন কিন্তু অনেকটা দ্রুত হলো এই অংশে এসে। তারপরে আপনি আবারও 12,000-এর সাথে এখানে একটা লসাগু হবে, কিছু জিনিস মুছে দিচ্ছি জায়গার অভাব। আচ্ছা এখানে দেখেন লসাগু যদি হয়, তাহলে নিচে হচ্ছে 10, এখানে কি 1000, হ্যাঁ 1000, উপরে হচ্ছে 1331 মাইনাস অবশ্যই 1000 হবে, অর্থাৎ আরেকটু যদি ক্যালকুলেশন করি, এখানে এই 3টা জিরোর সাথে আপনি চাইলে এখানকার 3টা জিরো কেটে দিতে পারবেন, তাহলে 12 ইন্টু উপরে 331, এইটুকু গুণ তো আশা করি পারবেন লাস্টে। এটাও কিন্তু খুব দ্রুত করা যায়, একটু সাইডে দেখায় কিভাবে 12 ইন্টু 331 গুণ করবেন।
331কে যদি 12 দিয়ে গুণ করেন, দেখেন 2 দিয়ে 331কে গুণ করলে নিশ্চয়ই 662 হবে। এভাবে বসাবেন, 0 লিখবেন। 1 দিয়ে 331কে গুণ করলে 331 হবে। ইন্ডিভিজুয়াল গুণ করার দরকার নাই। এভাবে মুখে মুখে যদি গুণ করেন তাহলে দেখবেন হচ্ছে এই যে দেখেন 3972 চলে আসছে। ঠিক আছে, অঙ্কটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বুঝাই করলাম, একটু সময় লাগলো। পরীক্ষার হলে প্র্যাকটিস থাকলে দ্রুত পারবেন। এখানে আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়েছি, এগুলো নিজেরা এরপরে ট্রাই করবেন। এখানে সহজ ম্যাথ, জটিল ম্যাথ মিলিয়ে আছে। এর মধ্যে একটা বাংলাদেশ ব্যাংকের রেডির ম্যাথও দেওয়া আছে। এই 3টা ম্যাথ করবেন, অ্যান্সার দেওয়া আছে, নিজেরা ট্রাই করবেন। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, মিক্সচার, রেশিও এবং প্রপোর্শন। আচ্ছা, এই টপিকে বাপেক্সে দেখলাম 2023-এ কোশ্চিন আসছে। তার মানে আইবিও অবশ্য এই টপিকটা দিতে খুব পছন্দ করে। আইবি এবং বাপেক্সের সমন্বয়ে বা পেট্রোবাংলা সমন্বয়ে আমার মনে হয় টপিকটা ইম্পর্টেন্ট আছে, আপনারা ভালোভাবে টপিকটা কভার করবেন। তো ফার্স্টে দেখেন একটা ম্যাথ দেওয়া আছে যে বাবু বট 2 ভ্যারাইটিস অফ পালস কস্টিং 50 টাকা এবং 60 টাকা পার কেজি ইচ অ্যান্ড মিক্সড দেম ইন সাম রেশিও অ্যান্ড দেন হি সোল্ড দ্য মিক্সচার অ্যাট 70 টাকা পার কেজি। অর্থাৎ তার কাছে দুইটা ভ্যারাইটি ছিল। ধরলাম আমার যেটা ফার্স্ট ভ্যারাইটি, এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যারাইটি। ফার্স্ট ভ্যারাইটি তিনি মানে কস্টিং দেখেন 50 টাকা পার কেজি। এখন তিনি কত কেজি তিনি কিনেছেন আমরা জানি না, ধরে নিলাম তিনি এক্স কেজি কিনেছেন। তাহলে এই এক্স কেজির দাম নিশ্চয়ই 50x টাকা হবে। এবং যেটা সেকেন্ড ভ্যারাইটিটাও আমি জানি না তিনি কতটুকু কিনেছেন, তাই ধরলাম এটা তিনি ওয়াই কেজি কিনেছেন। যেহেতু সেটা 60 টাকা পার কেজি, তাহলে নিশ্চয়ই এটার দাম হবে 60y। এটুক তো ক্লিয়ার। 50 টাকা কেজি ধরে এক্স কেজি, বা ধরেন এক্স এর ভ্যালু সাপোজ 5, তাহলে 5 × 50 এই টাইপের আর কি। অ্যান্ড মিক্সড দেম ইন সাম রেশিও। এখন এই যে আপনার 50x পরিমাণ টাকার পরিমাণ চাল এবং 60y, এই দুইটা তো মূল্যমান। এখন এটাকে এই যে তার কাছে যে চালটা ছিল, যে টাকার চালটা ছিল, সেটাকে তিনি মিক্স করলেন। অর্থাৎ চাল কিন্তু এখন ব্লেন্ড হয়ে গেছে, দুই ধরনের চাল মিক্সড হয়ে গেছে। মিক্সচার করার পরে নিশ্চয়ই একটা চাল একটু কম দামি ছিল, একটা চাল একটু বেশি দামি ছিল। তিনি মিক্স করার পরে কি করলেন, এই মিক্স করা চালটাকে তিনি 70 টাকা পার কেজিতে বিক্রি করলেন। এখন মেকিং এ প্রফিট অফ 20%। ঠিক আছে, এখানে তিনি এই চালটা বিক্রি করার সময় 20% প্রফিট করছেন। এখন দেখেন এই দুটো যখন মিক্স করে, এটা ছিল এক্স কেজি, এটা ছিল ওয়াই কেজি, তাহলে নিশ্চয়ই মিক্সচার যেটা, এটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি নিশ্চয়ই টোটাল হবে এক্স প্লাস ওয়াই কেজি মিক্সড ভ্যারাইটি। এবং সেটা তিনি সেল করছেন কত, 70 টাকা পার কেজিতে। তাহলে তার মূল্যমান 70 × x + y, এই পরিমাণ দামে তিনি, এটা হচ্ছে তার প্রাইস। 70 × x + y এই দামটা তিনি বিক্রি করছেন, এটা হচ্ছে তার সেলিং প্রাইস। তাই ডান সাইডে এসপি লিখে রাখলাম, এটা হচ্ছে তার সেলিং প্রাইস। এবং বলা হচ্ছে তিনি এখানে প্রফিট করছেন কত, 20% প্রফিট করছেন। অর্থাৎ তার প্রফিটের ব্যাপারটা এইরকম যে তার প্রফিট মানে আমরা কি জানি, এসপি সেলিং প্রাইস মাইনাস সিপি কস্ট প্রাইস। তো এসপি তার সেলিং প্রাইসটা হচ্ছে 70 × x + y, আমি গুণ করে একবারে বসাই দিচ্ছি 70x + 70y। ঠিক আছে, এটারই গুণ করা ফরম্যাট আর কি। এই দামে তিনি এটা বিক্রি করেছেন। এবং তার কস্ট প্রাইস কত ছিল, এই 50x + 60y যোগফল। তাহলে আমি এখানে লিখতে পারি 50x। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস দিয়েছি, আবার বোল্ড করছি মাইনাসটা। মাইনাস থাকার কারণে কিন্তু পরেরটা 60y এর আগেও মাইনাস দিতে হবে কিন্তু আলাদাভাবে, কারণ মাঝখানে এদের যোগ ছিল। আমি যখন কস্ট প্রাইস বলবো, সিপি ছিল 50x + 60y। এখন কস্ট প্রাইসটা বাদ দিচ্ছি, সূত্রে মাইনাস, তাই দুইটার আগে মাইনাস হলো। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। ওকে, এখন দেখেন এটা হচ্ছে তার প্রফিটকে আপনি যদি ক্যালকুলেশন করেন 20x + 10y পাবেন। ঠিক আছে, এখন এই যে তিনি যে প্রফিটটা করলেন সেটা বলছে 20%, মেকিং এ 20% প্রফিট। এখন প্রফিটটা কার সাপেক্ষে হয়, আমরা এর আগে প্রফিটের যে লেকচারটা ছিল সেখানে বলেছিলাম প্রফিট সব সময় কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এখন যে তার প্রফিটটা অর্থাৎ 20x + 10y, এই জিনিসটাকে বলা যায় না এটিকিউ মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চিন, বাংলায় প্রশ্ন মতে এটিকিউ বা অ্যাকর্ডিং টু কোশ্চিন বা প্রশ্ন মতে 20x + 10y, এই যে টাকার পরিমাণটা, সেটা তার কস্ট প্রাইসের 20%, রাইট? যেহেতু বলা হচ্ছে মেকিং এ 20% প্রফিট, এবং প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর হয়। তার কস্ট প্রাইসটা ছিল উপরে লিখে রেখেছি 50x + 60y, এটা তার কস্ট প্রাইস। এবং এটার উপরে তিনি 20% প্রফিট করেছে, যেটা হচ্ছে এই অ্যামাউন্টটা। তার মানে বাম পক্ষ ডান পক্ষ অবশ্যই সমান হতে হবে। এবং এটাকে যদি আপনি সলভ করেন, আপনি এ পাশে 5x, এ পাশে একটা y পাবেন। এবং এরপরে আর দুইটা লাইন আমি দেখাচ্ছি। এইরকম লাইন আসার পরে যেটা আপনারা করবেন যে x/y, আর এ পাশে দেখেন 1/5, ব্যাপারটা কিন্তু এইরকম। ঠিক আছে, আপনাকে যদি আরেকটা লাইন আমি কেটে দিয়ে দেখাই, অনেকেরই এই একটা প্রবলেম হয়। প্রবলেমটা কোথায় আমি দেখাচ্ছি, 5x/y = 1, এটাতে কারো প্রবলেম নাই। এরপরের লাইনে দেখেন x/y = 1/5। এই যে এপাশে
এই লাইনের পরে অনেকে যেটা করেন 1:5 নাকি 5:1, এখানে অনেকের কনফিউশন হয়। এই কনফিউশনটা এড়ানোর জন্য এভাবে লাইন ভেঙে নিতে পারেন। যদিও এখানে অপশনে 1:5 আছে, যদি নান থেকে বাই চান্স যদি 5:1 থাকতো তাহলে অনেক কনফিউজ হতে পারতেন যে 5:1 নাকি 1:5, তাই একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে বাপেক্সে আসা গতবার একটা ম্যাথ, বেশ সুন্দর একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ কিছু কাছাকাছি অন্য টাইপের যে ম্যাথগুলো মনে হচ্ছিল আমার কাছে আসার মতো, এরকম কিছু ম্যাথ আপনাদের জন্য দিয়ে রেখেছি। আপনারা সেম প্যাটার্নে চাইলে ম্যাথটা করতে পারেন। আগের এখানে আপনাকে আরেকটা প্যাটার্ন দেখাবো, কারণ এত সময় ধরে পরীক্ষার হলে সব ম্যাথ করার দরকার নাই। একটা শর্ট ফর্মুলাও আছে, সেটাও দেখাবো, তবে মূল ফর্মুলাও দেখাবো, কারণ অনেক সময় শর্ট ফর্মুলা মাথা থেকে আউটও হয়ে যায়। আমি নিজেও শর্ট ফর্মুলা পছন্দ করি না। ইন হোয়াট রেশিও মাস্ট টি 62 টাকা per kg be mixed with tea at 72 per kg so that the mixture must be worth 64.5 পার কেজি। এখন দেখেন ওই আগের অঙ্কের মতন আমি জানি না যে কোনটা কতটুকু ছিল, তাই ধরলাম এটা এক্স কেজি ছিল আর এটা ছিল ওয়াই কেজি। তো মিক্স আপ যেটা এক্স প্লাস ওয়াই, মানে প্রথমে আছে আমার 62 টাকার যেটা, সেটা নিশ্চয়ই তার প্রাইস 20x, এবং আরেকটা যেটা ভ্যারাইটি আছে সেটা নিশ্চয়ই 72y, এবং এটার ভ্যারাইটি যেটা মানে সরি এটা যেটা মিক্সচার ব্লেন্ড যেটা, সেটা আমি 64.5 এই দামে বিক্রি করছি। ঠিক আছে, এটা এটা সমতুল্য, মাস্ট বি ওর্থ অর্থাৎ সমতুল্য একই। ঠিক আছে, তো তিনি বলা হচ্ছে তিনি 62 টাকা পার কেজির কিছু চা এবং 72 টাকা পার কেজির কিছু চা এমন ভাবে মিক্সচার করবেন যেন তার গড় মূল্যমান মিক্সআপ যেটা মিক্সচার চায়ের গড় মূল্যমান 64.5 পার কেজি সমতুল্য হয়। তো আমি এক্স এবং ওয়াই ভ্যালু জানি না, ধরলাম যে প্রথম চা আছে এক্স কেজি, পরের চা আছে ওয়াই কেজি, সেটা তিনি মিশালেন, যার কারণে তার যেটা মিক্সচার সেটা 64.5 টাকা পার কেজি হয়। ওকে, আপনি দেখেন এই দুটো যোগ করলে কিন্তু এই কোয়েশ্চেন সলভ করলে এক্স এবং ওয়াই এর একটা রেশিও আসবে, এবং সেই রেশিওটা আপনি পাবেন এইরকম যে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3:1, এরকম কিছু একটা পাবেন। ওকে, এরকম কিছু একটা বলতে এটাই পাবেন আর কি। এখন এই ইকুয়েশন না লিখেও অঙ্কটা এরকম অনেক কিছু অঙ্ক আপনি আরো সহজে করতে পারবেন, যেহেতু একটু পয়সার হিসাব আছে এখানে 64.50, তাই আমার সুবিধার্থে আমি 62 টাকাকে 6,200 পয়সা লিখলাম, 72 টাকাকে আমি 7,200 পয়সা লিখলাম, 6450 পয়সা লিখলাম। এটার ক্ষেত্রে খুব সুন্দর একটা ব্যাপার দেখেন, এখান থেকে একটা তীর চিহ্ন দিবেন, এখানে একটা তীর চিহ্ন দিবেন, এখানে দিবেন, এখানে দিবেন, এখানে একটা মাথা দেন, এই বরাবর। আচ্ছা একটু দাগ দিয়ে দিই, লাল কালি দিচ্ছি, এই যে লাল কালি দিচ্ছি এই বরাবর এটার বিয়োগ ফল বসাবেন, শুধু বিয়োগ ফল, মানে মড বিয়োগ ফল, এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন আনার দরকার নেই। তাহলে এটা হবে 250। এবার একটু ব্লু কালার নেই, এই বরাবর দেখেন, এই বরাবর। ঠিক আছে, এই বরাবর একটা বিয়োগ ফল নেবেন, আবারও বলছি শুধু বিয়োগ ফল নেবেন, প্লাস মাইনাস বসানোর দরকার নেই। এখানে হবে বিয়োগ ফলটা হচ্ছে 750। এখন দেখেন এই দুইটার রেশিওটা কি দাঁড়ায়, এইটা এই দুটার মধ্যে যদি রেশিও করেন দেখেন 250 দ্বারা দুই অংশে ভাগ যায়, তখন এটা কিন্তু 3 হয়, এটা কিন্তু 1 হয়। দেখেন উত্তরটা মিলে গেছে। এই টাইপের অঙ্কগুলো এইভাবে কিন্তু খুব ইজিলি করা যায়, আপনারা চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটার ক্ষেত্রে আমি দিলাম কারণ এটা আমি নিজেও ফলো করতাম, আমি সব রকম শর্টকাট তো ফলো করি না, কিন্তু কিছু যেটা পরীক্ষার হলে টাইম বাঁচাইতে পারে এরকম কিছু ফর্মুলা অবশ্য মাথায় রাখিও। আচ্ছা নেক্সট ম্যাথটাতে চলে যান, 3 নম্বর যে ম্যাথটা, এটা খুবই সুন্দর একটা ম্যাথ মনে হয় আমার কাছে। Two vessels A and B contain mixtures of milk and water, অর্থাৎ আপনার কাছে দুইটা ভেসেল আছে যেখানে আপনি মিল্ক এবং ওয়াটারের আবার মিক্সচার পাবেন। প্রথমত আমার কাছে দুইটা মানে কন্টেইনার বা ভেসেল, এবং তার মধ্যে আবার এ এবং বি যেটা সেটা মিল্ক এবং ওয়াটার, সেটারও রেশিও কিন্তু আলাদা আলাদা। আমার কন্টেইনার এতে মিল্ক এবং ওয়াটার আছে 4:1 রেশিওতে, কন্টেইনার বিতে আছে হচ্ছে 9:11 রেশিওতে। দে আর মিক্সড, এখন এই যে কন্টেইনার তাদের রেশিও এরকম, তাদেরকে আবার মিক্স আপ করা হচ্ছে 3:2 রেশিওতে, এবং অর্থাৎ প্রথম পাত্র থেকে আপনি 3 ভাগ নেবেন, দ্বিতীয় পাত্র থেকে আপনি 2 ভাগ নেবেন, তাদেরকে যদি মিক্স করেন ফাইনাল যেই মিক্সচারটা হবে সেখানে মিল্ক এবং ওয়াটারের মিক্সচারের রেশিও কি হবে। তো এই ম্যাথটা করা ইজিলি করা যাবে, তবে আগে না করতে পারলে আপনি আগে না করা থাকলে পরীক্ষার হলে এটা নিয়ে অনেকক্ষণ মাথা খাটাইতে হবে। দেখেন অঙ্কটা এভাবে করা যেতে পারে যে যেহেতু আমার মিক্সচার হচ্ছে মিল্ক এবং ওয়াটারের, তাই আমি এপাশে মিল্ক এবং এপাশে ওয়াটার রাখলাম, রাখার পরে এটা হচ্ছে আমার পাত্র এ অর্থাৎ ভেসেল এ। ভেসেল এতে আমি দেখতে পাচ্ছি আমার রেশিও হচ্ছে 4:1, 4 ভাগ মিল্ক এবং 1 ভাগ ওয়াটার দেখলাম। এবার ভেসেল বিতে আসি, ভেসেল বিতে আমার রেশিও হচ্ছে 9 ভাগ মিল্ক এবং 11 ভাগ ওয়াটার। এখন এই ভেসেল এ এবং এই যে ভেসেল বি, তাদেরকে কিন্তু আমি মিক্সড করবো হচ্ছে 3:2 রেশিওতে, কিন্তু এখনই করতে পারবো না,
তাদেরকে আমি তখনই 3:2 রেশিওতে মিক্স করতে পারবো যদি তাদের ইনিশিয়াল যে টোটাল লিটার কিংবা ওয়েট সেটা সমান হয়। এখন এখানে আছে 4 ভাগ, এখানে আছে 1 ভাগ, টোটাল কত হয়? 5 ভাগ। অর্থাৎ ধরেন এটা 4 লিটার, এটা ধরেন মনে মনে 1 লিটার, তাহলে টোটাল 5 লিটার। এগুলো মুছে দিচ্ছি আবার। তাহলে আমার টোটাল 5 লিটার আছে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে একটা হচ্ছে 9 লিটার, একটা হচ্ছে 11 লিটার, তাহলে টোটাল আছে কত? 20 লিটার। এখন এক জায়গায় 20 লিটার, আরেক জায়গায় 5 লিটার, সেটাকে আমি 3:2 রেশিওতে মিশাচ্ছি। এটা তো বেখাপ্পা হবে, তাহলে তো রেশিও মিলবে না। রেশিও বা সমীকরণ টাইপের সমীকরণ তো সবাই সলভ করেন। সমীকরণ সলভ করার সময় দুইটা ইকুয়েশনকে, এক্স এবং ওয়াই কে ভ্যানিশ করার সুবিধার্থে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায়, এটা কোনো প্রবলেম হয় না। রেশিওতেও সেম। 750:250 আগের ম্যাথটাতে ছিল, আমরা কি চাইলে সেটাকে 3:1 লিখতে পারিনি? লিখতে পেরেছি। এখানেও সেম। তাহলে আমার এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে এই 5, যে এই 5কে 20 বানানো যায়। সিম্পল, 5কে কিন্তু আমরা যদি 4 দ্বারা গুণ করি সেটা কিন্তু 20 হবে। তাহলে এই 4কেও নিশ্চয়ই আমার 4 দ্বারা গুণ করতে হবে, এবং এই 1কেও কিন্তু 4 দ্বারা গুণ করতে হবে। একটু মিলাই দেখেন, 4 4 16 আর 4 1 4, টোটাল কিন্তু এই 20 পাওয়া গেছে। আচ্ছা, তাইলে দেখেন যে আমার এখন দুইটা দুইটা কন্টেইনার এ এবং বি, দুইটাই কিন্তু 20 লিটারের কন্টেইনার আমি বানাই ফেলেছি। এখন আপনি মিক্স আপ করতে পারবেন, এর আগ পর্যন্ত করা সম্ভব ছিল না। মিক্স করার সময় বলা হচ্ছে আপনার যেটা এ মিক্সচার সেটা আপনি 3 রেশিওতে নেবেন, আর বি মিক্সচার, বি এর যেটা ভেসেল, সেটা আপনি 2 রেশিওতে নেবেন। তার মানে আপনার মিল্ক, এখানে আপনি একটা 3 গুণ দেন, এখানে একটা 3 গুণ দেন, এখানে একটা 3 গুণ দেন, একটু নিচে নিচে লিখতে ইচ্ছা করে। আর এখানে 9 এর সাথে 2 গুণ দেন, এখানে 11 এর সাথে 2 গুণ দেন, যেহেতু এটা 2 রেশিওতে, এখানেও তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে। এখন নিচে একটা দাগ দেন। আমি কিন্তু মিক্সচার নিয়ে ফেলেছি। তাহলে এখানে মিল্ক হচ্ছে আমার টোটাল 48, প্রথম পাত্র থেকে আমি তাহলে 48 লিটার দুধ পাচ্ছি, দ্বিতীয় পাত্র থেকে আমি 18 লিটার পাচ্ছি। আর ওয়াটার যদি বলি, তাহলে প্রথম পাত্রে আমি 12 লিটার পাচ্ছি, দ্বিতীয় পাত্রে আমি 22 লিটার পাচ্ছি। একটু যোগ করে দেখেন, মিল্ক হচ্ছে ফাইনালি আমার 66, মানে নতুন মিক্সচার যেটা 3:2 রেশিওতে নতুন পাত্রে যেটা নিলাম, সেখানে ওয়াটার থাকবে হচ্ছে আমার 12 যোগ হচ্ছে 22, মানে হচ্ছে 34। এই দুইটার যে রেশিও সেটাই হচ্ছে আমার ফাইনাল রেশিও। এটা হবে হচ্ছে আপনার 33:17, যেটা কিন্তু অ্যান্সারে আছে। তো এই জাতীয় অঙ্ক যদি আপনার আসলে আগে থেকে না করা থাকে, এত সহজে তো ভাবাও যাবে না, এবং সেই সাথে ম্যাথটা সলভ করতে 5-10 মিনিটও লাগতে পারে। তো এই জন্য এই ম্যাথটা দিয়েছি। কাছাকাছি আরো কিছু ম্যাথ আপনারা নিজেরা করবেন, সার্চ দিবেন, আগারওয়ালের ম্যাথ বইটা দেখতে পারেন, চাইলে ইন্ডিয়ান ওয়েবসাইটগুলো দেখতে পারেন, আবার আইবিএ কোশ্চেন ব্যাংক দেখতে পারেন, যেহেতু আইবিএ কোশ্চেন করবে। 4 নম্বর ম্যাথটাতে দেখেন এরকমই কাইন্ড অফ ম্যাথ, বাট আমি চেষ্টা করেছি বিভিন্ন টাইপ নিয়ে আসার, তাই এরকম আরেকটু অন্য ক্যাটাগরির ম্যাথ নিয়ে আসলাম। এ ভেসেল ইজ ফিল্ড উইথ লিকুইড। একটা ভেসেল, একটা পাত্র, সেটা লিকুইড দ্বারা পরিপূর্ণ আছে, এবং 3 পার্টস, তার 3 ভাগ, অফ হুইচ আর ওয়াটার অ্যান্ড 5 পার্টস হচ্ছে সিরাপ। একটা ভেসেল, সাপোজ এটা একটা ভেসেল, যার হচ্ছে এটা হচ্ছে 5 ভাগ, নিচের অংশটুকু এটা হচ্ছে 5 ভাগ, এটা হচ্ছে সিরাপ। 5 ভাগ হচ্ছে এটা সিরাপ, আর উপর হচ্ছে 3 ভাগ, এটা হচ্ছে ওয়াটার। ওকে। হাউ মাচ অফ দ্য মিক্সচার মাস্ট বি ড্রন অফ? ড্রন অফ মানে হচ্ছে বের করে নেওয়া, তুলে ফেলা। অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, মানে আপনি মিক্সচার থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নেবেন, সেই অ্যামাউন্টটা জানি না কতটুকু, ধরেন সাপোজ এক্স লিটার বা এরকম কিছু একটা আপনি ড্রন অফ করলেন, অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, এবং সেটাকে আপনি ওয়াটার দ্বারা রিপ্লেস করলেন। অর্থাৎ আপনি যদি এক্স পরিমাণ অ্যামাউন্ট বের করে নেন, তাহলে ওয়াটারও আপনি রিপ্লেস করবেন এক্স পরিমাণ, এক্স লিটার পরিমাণ। আপনি যদি এক্স লিটার মিক্সচার ড্রন অফ করেন, আপনি সেখানে এক্স লিটার ওয়াটার ঢেলে সেটাকে ফিল আপ করবেন। তার মানে বুঝতে পারছেন ওয়াটারের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। আর মিক্সচারের পরিমাণ থেকে তো ওয়াটারও বের হচ্ছে, সাথে সিরাপও বের হচ্ছে, কিন্তু অ্যাড হচ্ছে শুধুই ওয়াটার, তাহলে আস্তে আস্তে ওয়াটারের কন্টেন্টটা বাড়বে। সো দ্যাট দ্য মিক্সচার মে বি হাফ ওয়াটার অ্যান্ড হাফ সিরাপ। আপনি এটা এমন পরিমাণে বের করবেন যাতে আমি ফাইনালি ফাইনালি যেটা আমার মিক্সচার সেটা হাফ ওয়াটার এবং হাফ সিরাপ থাকে। এখন যেটা 3-5 আছে সেটা যাতে 4-4 হয়, কাইন্ড অফ এরকম। এখন এটাকে কি করা যায়? সাপোজ ধরেন যে আমি তো জানি না আমার পাত্র কত বড়, বাট যেহেতু মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে 3:5-এর একটা রেশিও আছে, আমি চাইলে প্রথমটাকে 3 লিটার, পরে 5 লিটার ধরে আমি টোটাল এই ভেসেলটাকে 8 লিটারের একটা ভেসেল ধরতে পারি। আমার এই ভেসেলটা হচ্ছে একটা 8 লিটারের ভেসেল। তো আমি ধরে নিলাম আমার ভেসেল ইজ ইকুয়াল টু 8 লিটার। আমার ভেসেল যদি 8 লিটার হয়, তাহলে এর ভিতরে নিশ্চয়ই 3 আউট অফ 8 এটা ওয়াটার। ঠিক আছে, 3 আউট অফ 8 মানে অ্যাকচুয়ালি 3 লিটার ওয়াটার। এখানে আমি বলতে পারি আমার 3 লিটার ওয়াটার আছে, এবং এটা হচ্ছে ওয়াটার, ডাব্লু লিখলাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে সিরাপ। সিরাপটা দেখেন 5/8 ভাগ, আমার ভেসেল 8 লিটার ধরা আছে, তাহলে সেখান থেকে আমি 5 লিটারের হচ্ছে সিরাপ পাবো। আচ্ছা, এনিওয়ে, এখন আপনি যখন, আমি এখানে বলেছি ড্রন অফ, যেটা মানে কতটুকু আমি তুলে ফেলবো,
ড্রন অফ সেটা হচ্ছে আমার এক্স, ড্রন অফ যেটা সেটা হচ্ছে আমার এক্স পরিমাণ, ঠিক আছে। ড্রন অফটা হচ্ছে আমার এক্স পরিমাণ মিক্সচার। আপনি যদি এক্স পরিমাণ ড্রন অফ করেন তাহলে দেখেন তো ওয়াটার প্রতিবারে 3x/8 পরিমাণে বের হয়ে আসবে কিনা, কারণ 8 লিটারের ভিতরে 3 ভাগ ছিল ওয়াটার। এখানে দেখেন 8 লিটারের ভিতরে 3 ভাগ ছিল ওয়াটার, এবং আপনি এক্স পরিমাণ অজানা একটা পরিমাণ ড্রন অফ করছেন, তাহলে এই রেশিওতে ওয়াটার বের হয়ে আসবে। সেম টাইমে দেখেন সিরাপটা আপনি 5x/8 বা 5/8 × x এই পরিমাণ সিরাপ বের হয়ে যাবে, এবং আপনি সেটাকে ড্রন অফ করার পরে যখন ফিল করছেন সেটা কিন্তু আপনি এক্স লিটার ওয়াটার দ্বারা ফিল করছেন। এগুলো আপনাদের সুবিধার্থে লিখে লিখে দিচ্ছি। এখন দেখেন, মনে করেন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনি এটা করে ফেলেছেন, তাহলে আপনি একটু ওয়াটার কোয়ান্টিটিটা দেখেন তো, H2O বা ডাব্লিউ ওয়াটার, ঠিক আছে। ওয়াটারের কোয়ান্টিটি দেখেন, প্রথমে ছিল 3 লিটার, আপনি যখন অজানা পরিমাণটা বের করলেন, অজানা পরিমাণ তো x লিটার ছিল, তার মধ্যে 3/8 ছিল পানি, তাহলে অজানা অংশের সাথে 3x × 3/8 বের হয়ে গেছে। আপনি আবার x লিটার পরিমাণ পানি দ্বারা সেটা রিফিল করলেন, এটা হচ্ছে আপনার ফাইনাল ফাইনাল কন্টেন্ট ওয়াটারের। এট দ্য সেম টাইম আমি যদি বলি সিরাপের অবস্থা কি, সিরাপ প্রথমে 8 লিটারের মধ্যে 5 লিটার ছিল, এবং 8/5 এক্স এক্স অংশ যেহেতু আপনি তুলে ফেলেছেন, তাহলে সেটার 8 ভাগের 5 ভাগ বের হয়ে গেছে, তাই মাইনাস দিলাম। কিন্তু এটা তো আপনি আর দেন নাই, তাহলে এটা কিন্তু দেখেন আপনার ফাইনাল ওয়াটার কন্টেন্ট, ফাইনাল সিরাপ কন্টেন্ট। এখন আপনি এইটাকে দুই পক্ষটাকে সমান করতে পারেন, সমান বলতে পারেন, কারণ আপনার বলাই হয়েছে যে আপনি এক্সট্রা এমন পরিমাণে রিপ্লেস করছেন, আপনার ফাইনাল যেটা কন্টেন্ট সেখানে হাফ ওয়াটার হাফ সিরাপ থাকবে, তার মানে দুইটা ইকুয়াল। তার মানে আমি বলতে পারি যে সিরাপ এবং ওয়াটার যদি ইকুয়াল হয় তাহলে 3x - 8 + x = 5 - 5x - 8। এটাকে যদি আপনি সলভ করেন তাহলে আপনি এক্স এর ভ্যালু পাবেন হচ্ছে 8/5। এক্স এর ভ্যালু যদি 8/5 পান, তাহলে আপনার টোটাল কিন্তু আপনি প্রথমেই ধরে নিয়েছিলেন যে আপনার ভেসেলটার আয়তন 8 লিটার, তাহলে আপনি এই 8 লিটারের ভিতরে আপনি 8/5 অংশ কিন্তু কি করলেন, রিপ্লেস করলেন। এটাকে কাটাকাটি করলে আপনি 1/5 পাবেন, যেটা অপশনে আছে, ঠিক আছে। পার্ট অফ মিক্সচার রিপ্লেসড। তো এই ম্যাথটা কিন্তু একটু ব্যতিক্রমী ম্যাথ, একটু মাথা খাটানোর ম্যাথ। ঠান্ডা মাথায় দেখলে এই টাইপের ম্যাথ আরো আসতে পারে, এরকম ম্যাথ পাইতে পারেন যে 3 বার 4 বার টানা ড্রন অফ করা হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে যতবার ড্রন অফ করা হয় ততটা এন ভ্যালু, মানে আপনি সেটাকে টু দি পাওয়ার করলেই হয়। এই টাইপের অঙ্ক আপনারা পাবেন। আচ্ছা, এখানে আমি আরেকটা ম্যাথ দিয়েছি, সেটা অ্যাকচুয়ালি ম্যাথটা রেশিওর ভিতরেও ফেলা যায়, আবার পার্টনারশিপ টাইপের ম্যাথের ভিতরেও ফেলা যায়। আমি এখানে এই জন্য টপিকটাকে মার্চ করেছি, কারণ এটা দুইটা ক্যাটাগরির ভিতরে পড়ে। এখানে বলা হচ্ছে যে এ এর ক্যাপিটালের 4 ভাগ ইকুয়াল টু বি এর ক্যাপিটালের 6 ভাগ ইকুয়াল টু সি এর ক্যাপিটালের 10 ভাগ, এটা পরস্পর সমান। অর্থাৎ সি এর ক্যাপিটাল যেটা সেটা 10 গুণ, আর এ এর ক্যাপিটাল যেটা সেটা 4 গুণ সমান। ব্যাপারটা এরকম। তো এনিওয়ে আমরা জানি না যে সেটা কত, মানে এই প্রত্যেকটা যেহেতু সমান, তাই আমি ধরে নিলাম যে 4a 4a = 6b হচ্ছে 10c = k। ধরলাম যে তারা প্রত্যেকে k এর সমান। আপনি এখান থেকে চাইলে a এর ভ্যালু বের করতে পারবেন k/4, b এর ভ্যালু বের করতে পারবেন আপনি k/6, c এর ভ্যালু বের করতে পারবেন আপনি k/10। ওকে, তাহলে দেখেন আমি এখন যদি a b আর c এর এই যে মূলধন তার একটা রেশিও করতে চাই, আমার তো k ধরা ছিল, তাই খুব সিম্পলি আমরা বলতে পারি যে k হচ্ছে টোটাল যদি সমান সমান মূলধন হয় বা মূলধন হয়, তাহলে এভাবে কি লেখা যায় না, এভাবে কিন্তু লেখা যায়। আমি এ বি সি এর মধ্যে রেশিও করলাম। এখন আমি চাচ্ছি যে এটা এরকম ভগ্নাংশ না থাকে, একটা পূর্ণ সংখ্যা হোক। দেখেন 4, 6 এবং 10 এমন কোন সংখ্যা দ্বারা গুণ করেন যাতে এই তিনটাকে ভ্যানিশ করা যায়। আপনি সাপোজ 60 গুণ করতে পারেন লসাগু, তাহলে 4 × 60 k/6 × 60 k/10 × 60, এভাবে গুণ করেন। সরি, এটা 10, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন কাটাকাটি করলে কিন্তু আপনি 15 পাবেন, এখানে হচ্ছে আপনি 10 পাবেন, এখানে হচ্ছে আপনি 6 পাবেন। এটা হলো অ্যাকচুয়ালি এ বি সি এর মধ্যে রেশিও। উপরের এই একটা লাইন থেকে কিন্তু আমি এ বি সি এর মধ্যেকার যে রেশিও সেটা বের করে ফেললাম। এখন দেখেন বলা হচ্ছে যে দেন আউট অফ প্রফিট, প্রফিট হচ্ছে 4,340 টাকা, বি কত টাকা পায়, এই রেশিও থেকে কিন্তু সেটা বলা যায় যে তাদের রেশিও কত হবে। যে যত মূলধন যোগান দিবে তার প্রফিটও কিন্তু তত অনুপাতেই হবে। মূলধন এবং অর্থাৎ প্রিন্সিপাল সমানুপাতিক ইন্টারেস্ট, এটা মনে রাখবেন। মূলধনের ক্ষেত্রে মূলধন যে যত যোগান দিবে সে তত ভাগই ইন্টারেস্ট বা প্রফিট পাবে, ঠিক আছে।
এখন দেখেন, আচ্ছা এটা ইন্টারেস্ট আই, এটা ভুল লিখলাম, এটা আই লেখা উচিত হবে না। আমি প্রিন্সিপালের সাথে প্রফিট, প্রিন্সিপাল প্রফিট, ইন্টারেস্ট তো আর প্রফিট না। প্রিন্সিপাল সমানুপাতিক প্রফিট, যার যত প্রিন্সিপাল হবে তার প্রফিটের পরিমাণ তত বেশি হবে। এখানে বি এর পার্সেন্ট, বি এর অনুপাত হচ্ছে 10। এখানে টোটাল দেখেন 31 পাবেন, অর্থাৎ টোটাল ভাগ যদি 31 ভাগ হয় তার মধ্যে 10 ভাগ হচ্ছে বি এর, তার মধ্যে 10 ভাগ হচ্ছে বি এর। তাহলে তাদের টোটাল প্রফিট ছিল হচ্ছে 4,340 টাকা। তাহলে এটা হচ্ছে বি এর শেয়ার। যেহেতু নিচে 31, অবশ্যই 31 4,340-কে ভাগ করতে পারবে দেখেই ম্যাথটা আছে। অপশনগুলো দেখেন পূর্ণ সংখ্যা, তাই নিশ্চিন্তে একটা ভাগ দিয়ে বসবেন পরীক্ষার হলে। 43 40 ভাগ দিয়ে দেয়, দেখেন 31 আসবে, এখানে 12 আসবে, এখানে অলরেডি দেখতে পাচ্ছি 4 দিলেই চলে যাবে 124, আর এই জিরো আছে, জিরোটা এখানে বসে গেলাম। তার মানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 140 মানে 1400। অপশনে কিন্তু ডি আছে। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল আপনাদের। ও আচ্ছা, একটা সুন্দর ম্যাথ দেওয়া আছে। 6 pints of 20% solution of alcohol in water are mixed with 4 pints of 10% alcohol in water solution. The percentage of alcohol in the new solution. এই ম্যাটার ক্ষেত্রে মনে রাখবেন এই পিন্টস কি। এই অঙ্কটা যখন আমি আমার লাইফে প্রথমবার করি তখন আমার মাথায় আসছিল যে পিন্টসটা দেখার কারণে ম্যাথটা মাথায় ভালোভাবে সেট হচ্ছিল না। এই টাইপের নতুন কোনো শব্দ দেখলে আমরা অনেক সময় মূল ম্যাথ থেকে সরে এটার কোনো বিশেষ মিনিং আছে কিনা সেটা দিকে ছোটা শুরু করি। দরকার নাই এত কিছু। তারপর আপনাদের সুবিধার্থে দিয়ে রেখেছি পিন্টস কি জিনিস। এটা হচ্ছে একটা ইউনিট অফ লিকুইড, ঠিক আছে, যেটা হচ্ছে 1 গ্যালনের 8/1 ভাগ, ঠিক আছে, 1/8 গ্যালন। এটা হচ্ছে পিন্টস। ঠিক আছে, জাস্ট আপনাদের জানার জন্য দিলাম, এটা আমার অঙ্কের সাথে এটার কোনো সাথ নাই, লাগবে না। এখন বলা হচ্ছে 6 পিন্টস, তার মানে বুঝতে পারছেন যে এটাও একটা একক। 6 পিন্টস মানে ছয়, ছয় একক পরিমাণ, 6 একক পরিমাণ 20% সলিউশন অফ অ্যালকোহল। তার মানে আমার 6 একক নিলাম, তাই 6 20%, 20% মানে হচ্ছে 20/100, ঠিক আছে, 20% অফ অ্যালকোহল নিলাম। যোগ আরেক জায়গায় দেখেন 4 পিন্টস 4 একক 10% অ্যালকোহল নিলাম। ঠিক আছে, এখানে যে পরিমাণই থাকুক না কেন ওয়াটার ডাজেন্ট ম্যাটার, 6 একক আছে, 4 একক আছে, এবং আমি তার মধ্যে অ্যালকোহল পাচ্ছি এখানে হচ্ছে 20%, এখানে পাচ্ছি 10%, এবং তাদেরকে আমি কি করছি, মিক্সড করছি। মিক্স করার পরে বলা হচ্ছে যে আমার টোটাল অ্যালকোহল পার্সেন্টেজটা কত হবে। আপনি যখন এই 4 আর 10 ভাগ মিক্স করছেন মনে মনে সেগুলোকে লিটারও ধরতে পারেন, এটাকে 6 লিটার ধরতে পারেন, এটাকে 4 লিটার ধরতে পারেন সুবিধার্থে। তাহলে 6 লিটারের মধ্যে অ্যালকোহল ছিল 20%, আর এখানে ছিল হচ্ছে 10%। ওকে, তাহলে আপনার টোটাল কিন্তু মিক্স করার পরে কিন্তু 10 লিটারই আছে, নিচে 10 দিলেন। ওকে, এখন এটাকে সিম্পলি সলভ করেন। আর যেহেতু আপনার এখানে বলা হচ্ছে যে দ্য পার্সেন্টেজ অফ অ্যালকোহল, তাই ডান সাইডে একটা 100% লিখে রাখেন। 100% ইজ ইকুয়াল টু কিন্তু 1, এর আগেও বলেছি। এটাকে সলভ করলে দেখবেন অ্যান্সার আসছে 16। খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু এত সহজভাবে হয়তো আমাদের পরীক্ষার হলে ভাবা হয় না। আপনি এই যে আবারও বলছি 6 পিন্টসকে পরীক্ষার হলে 6 লিটার ধরে নেবেন, যে 6 লিটার অফ এ 20% সলিউশন অফ অ্যালকোহল। তো 6 লিটারের মধ্যে যদি 20% অ্যালকোহল থাকে তাহলে ক্যালকুলেশন করবেন কতটুকু হয়। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি বের করে করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই রিলেটেড কিছু হোমওয়ার্ক দেওয়া আছে আগের ম্যাথগুলোর সাথে, সেমিনার প্যাটার্নেরও দেওয়া আছে, দুইটা তিনটা তিনটা চারটা দিয়েছি। এই টপিকটা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, আইবিএ যদি কোশ্চেন করে তাদের জন্য এই 4টা ম্যাথ আপনারা বাসায় সলভ করবেন। এরপরে বোট অ্যান্ড স্ট্রিম চলে আসি। এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা তো বরাবরই থাকে। তো বোট অ্যান্ড স্ট্রিমের জন্য আপনার একটু সায়েন্স রিলেটেড কনসেপ্ট থাকা লাগবে। এখানে দুইটা টার্মের সাথে অবশ্যই পরিচিত হতে হবে, একটা হচ্ছে ডাউন স্ট্রিম এবং আর একটা হচ্ছে আপ স্ট্রিম। তো সবসময় মনে রাখবেন ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের সাথে ভেসে চলা। ডাউন স্ট্রিম মানে আপনার স্রোতের সাথে আপনি ভেসে চলে যাচ্ছেন। ডাউন দেখে বা আপ দেখে অন্য কিছু মিনিং ধরার দরকার নাই। তাহলে একটা হচ্ছে স্রোতের সাথে, এটা হচ্ছে স্রোতের সাথে বা স্রোতের দিকে। আর এগেইনস্ট দ্য স্ট্রিম মানে স্রোতের বিপরীতে, এটা হচ্ছে স্রোতের বিপরীতে। এই টার্ম দুইটা ইংলিশে মনে রাখবেন। তাহলে আপ স্ট্রিম মানেই হচ্ছে কি স্রোতের বিপরীতে, আর ডাউন স্ট্রিম মানে স্রোতের সাথে। এখন আমি আমার সুবিধার্থে এখানে যেটা, একটা বোট, একটা নৌকার সাপোজ এটা বোট এন্ড স্ট্রিম যদি হয়, বোট না থেকে একটা স্পিড বোট হতে পারে, একজন সাঁতারু হতে পারে, ডাজন্ট ম্যাটার। বোট হোক বা একজন সাঁতারু হোক, যদি বলা হয় তার বেগ কত সেটাকে ইউ ধরে নিচ্ছি আমি, ভি দ্বারা এই অঙ্কগুলোতে আমি স্ট্রিম স্রোতের বেগকে ভি বুঝাবো। কখনো কখনো আমি এই যে ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের সাথে টোটাল যে বেগ সেটাকে আমি এ দ্বারা প্রকাশ করব, এবং আপ স্ট্রিম সেটাকে বি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এ আর বি এর ইউজ যদিও কম, ইউ ভি মনে রাখলেই চলবে। তাহলে দেখেন তো যখন ডাউন স্ট্রিম আপনি স্রোতের সাথে মানে চলতে পারছেন, অর্থাৎ সাপোজ এটা একটা নদী, এটা একটা নদী, এখানে একটা নৌকা, এটা একটা নৌকা, সে স্রোত সাপোজ এই দিক যাচ্ছে, নৌকাও যাচ্ছে এইদিকে।
স্রোতের কারণে সে একটা লব্ধি বেগ লাভ করবে। নৌকার বেগ যদি ইউ হয়, স্রোতের বেগ যদি ভি হয়, দুইটা তো একই দিকে, তাই এখানে লব্ধি বেগটা হবে হচ্ছে ইউ প্লাস ভি। এটা আপনি ভেক্টরের কনসেপ্টে বলতে পারেন। বাট এরকম যদি হয় যে এই দুইটা দুইটা দুই দিকে, নৌকা যাচ্ছে এই দিকে, বাট স্রোতের বেগটা হয়ে গেছে উল্টা দিকে, ঠিক আছে, স্রোতের বেগ উল্টা দিকে, তখন উল্টা দিকে হওয়ার কারণে কিন্তু সেই দুটার পার্থক্য হবে হচ্ছে ইউ মাইনাস ভি, যেটা আমরা বলছি আপ স্ট্রিম, স্রোতের বিপরীতে। স্রোত এই দিকে, নৌকা যাচ্ছে এই দিকে, এটা কিন্তু স্রোতের বিপরীতে, এটা কিন্তু হচ্ছে আপ স্ট্রিম। এখন পরের যে দুইটা সূত্র, ওই যে এ আর বি এর ব্যবহার, এটা আপনি চাইলে ইগনোরও করতে পারেন, কারণ এগুলো মানে ভিন্নভাবে বের করা যায়, আবার মনেও রাখতে পারেন। যদি আপনারা কখনো দেখেন যে আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের ভ্যালু দেওয়া আছে, আপনি যদি জাস্ট এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করেন, আপনি সরাসরি বোটের বেগটা পাবেন। আপনি সেম ভাবে যদি কখনো আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের মানে ভ্যালু দেওয়া থাকে, আপনি এটাকে পার্থক্য করে যদি দুই দিয়ে ভাগ দেন, আপনি স্রোতের বেগটা পেয়ে যাবেন। আপনি চাইলে করতেও পারেন, এটা আবার অন্যভাবে করা যায়, দেখাবো। আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে প্রথম ম্যাথটা দেখেন। এখানে বলা হচ্ছে এ ম্যানস স্পিড উইথ দ্য কারেন্ট। মনে রাখবেন, কারেন্ট মানেই হচ্ছে স্রোত, কারেন্ট মানেই হচ্ছে স্রোত, ওকে। যেটা আমরা উপরে কি বলেছি, উপরে আমরা স্ট্রিম বলেছি, স্ট্রিম এবং কারেন্টটা সেম। এ ম্যানস স্পিড উইথ দ্য কারেন্ট ইজ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 2.5 কিলোমিটার পার আওয়ার। তো দেখেন, একটা মানুষ সে যখন কারেন্টের সাথে অর্থাৎ স্রোতের সাথে যখন সে যায়, তখন তার স্পিড হয় হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এখানে খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে ওই মানুষটার স্পিড কিন্তু 15 কিলোমিটার পার আওয়ার না, স্রোতের সাথে সে যখন চলে তখন সেই স্পিডটা পায়। তাহলে নিশ্চয়ই ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার। এবং বলা হচ্ছে অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট, যখন স্রোতের বেগ যদি বলি, স্রোতের বেগকে তো আমরা ভি দ্বারা প্রকাশ করেছি, সেটা হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। আপনি যদি এই দুটোকে বিয়োগ করেন, তাহলে শুধু ইউ ইজ ইকুয়াল টু পাবেন আপনি হচ্ছে 12.5। আচ্ছা, এখন আমার কোশ্চিনে চাওয়া হয়েছে কি, কোশ্চিনে চাওয়া হয়েছে দ্য ম্যানস স্পিড এগেইনস্ট দ্য কারেন্ট। এখানে হুট করে 12.5 চলে আসছে, অপশনও 12.5 আছে, মেরে দিলেন, এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, এটা মারা যাবে না। কারণ কোশ্চিনে কি চেয়েছে একটু ভালো মতো পড়তে হবে। দ্য ম্যানস স্পিড এগেইনস্ট দ্য কারেন্ট মানে স্রোতের বিপরীতে, তো স্রোতের বিপরীত মানে তো আমরা একটু আগে দেখেছিলাম ইউ মাইনাস ভি। ইউ মাইনাস ভি মানে নিশ্চয়ই 12.5 হচ্ছে ইউ এর ভ্যালু, মাত্র বের করলাম, ভি এর ভ্যালু হচ্ছে 2.5, বাদ দিলে হবে 10। 10 কিন্তু অপশনে আছে। এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ, বাট ইউভি এর কনসেপ্ট বোঝার জন্য যথেষ্ট। পরের ম্যাথটায় চলে যায়। এ মোটর বোট, মোটর বোট মানে ইঞ্জিন চালিত নৌকা, ঠিক আছে, হুজ স্পিড ইজ 15 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার গোজ 30 কিলোমিটার ডাউন স্ট্রিম, ঠিক আছে, সে ডাউন স্ট্রিম মানে স্রোতের সাথে সে 30 কিলোমিটার যায়, অ্যান্ড কামস ব্যাক ইন 4 আওয়ার্স 30 মিনিট। এখানে মানে যখন প্রথমবার ম্যাথগুলো পড়বেন, তখন মনে হবে যে কিছুই বুঝতে পারলাম না, কি দেওয়া আছে এগুলা। তো যাই হোক, একটু একটু করে ক্লিয়ার করি। প্রথমত, যেহেতু স্টিল ওয়াটারে তার একটা বেগ দেওয়া আছে, মোটর বোট, তার মানে সেটা ইউ, ইউ ইজ ইকুয়াল টু তাহলে 15 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এবং দেখেন, এখানে কিন্তু কোথাও স্রোতের বেগ দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তাই আমি ধরে নিলাম যে স্রোতের বেগটা এক্স। এখন আপনি দেখেন তো যে যেটা ডাউন স্ট্রিম মানে স্রোতের সাথে, সেটাকে আমরা নিশ্চয়ই 15 প্লাস এক্স বলতে পারি। আর যেটা আপ স্ট্রিম স্রোতের বিপরীতে, সেটাকে নিশ্চয়ই আমরা 15 মাইনাস এক্স বলতে পারি। এখন তিনি 30 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেছেন, অ্যান্ড টোটাল তিনি 4 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটসে ব্যাক করেছেন। যদিও টোটাল কথাটা হ্যাঁ লেখা আছে, কেম ব্যাক ইন এ টোটাল 4 আওয়ার্স অ্যান্ড 30 মিনিট, তার মানে তিনি 30 কিলোমিটার গেছেন। 30 কিলোমিটার গেছেন মানে নিশ্চয়ই 30 কিলোমিটার এসেছেন। 30 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাওয়া মানে 30 কিলোমিটার তিনি আপ স্ট্রিমে এসেছেন, এবং তার টোটাল সময় লেগেছে 4 ঘন্টা 30 মিনিট। এখন দেখেন যে আমরা এই সূত্র এখানে আরেকটা জিনিস যেটা মাথায় আনা লাগবে, সেটা হচ্ছে এস ইজ ইকাল টু ভিটি সূত্রটা আগের দিন কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখিয়েছি। এটাও কিন্তু নিউটনের বলবিদ্যা যে চ্যাপ্টারটা, সেখান থেকে আপনারা পাবেন সমবেগের সূত্র, এস ইজ ইকাল টু ভিটি। তো এই সূত্র অনুসারে আমরা যদি টাইম বের করতে চাই, টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এস বাই ভি। তো তিনি ডাউন স্ট্রিমে 30 কিলোমিটার গেছেন, ডাউন স্ট্রিমের জন্য বেগ কত, 15 প্লাস এক্স। দেখেন এটার সাথে সবকিছু মিলছে কিনা, উপরে আমার দূরত্ব, নিচে আমার বেগ আছে কিনা। আচ্ছা, তিনি ওই 30 কিলোমিটার কিন্তু আপ স্ট্রিমে আসতে মানে বাধ্য, এবং সেটার বেগ নিশ্চয়ই 15 মাইনাস এক্স হবে, এবং টোটালটা তিনি 4.5 ঘন্টায় আসছেন, তার মানে 4.5 ঘন্টাকে কিন্তু 9/2 লেখা যায়। আমি প্রথমে 9/2 লিখলাম, কারণ ক্যালকুলেশনটা সহজ হবে। এরপর এটা সলভ করবেন, দেখেন নিচে কিন্তু একটু শর্টকাট মারবো, এত গুণ দিয়ে দেখানোর কিছু নাই। দেখতেই পাচ্ছেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়বে, তার মানে 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এভাবে লেখা যায়। এখন উপরে যদি আপনি ক্যালকুলেশন করেন, আমি জাস্ট এইটুকুই দেখালাম, ফাইনালি আপনি যেটা পাবেন, এক্স এর ভ্যালু 5 পাবেন, আমি আর কিছু দেখালাম না।
ঠিক আছে, বাকি ক্যালকুলেশন আপনারা করে ফেলবেন, কারণ এখানে বাকি ক্যালকুলেশনে কি হবে, লসাগু গসাগু হবে, কাটাকাটি হবে, এগুলো পারবেন। তাহলে দেখেন অঙ্কটা কিন্তু এই লাইনটা ধরতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, এই লাইনটা ধরতে পারলে অঙ্কটা হয়ে যাবে। 3 নম্বর ম্যাথটা দেখেন, এ বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 1 hour। তাহলে 3 নম্বর ম্যাথটাতে বলা হচ্ছে একটা বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স, আমি জানি না তিনি কতটুকু ডিস্টেন্স গেছেন, কিন্তু সেটা ডাউন স্ট্রিমে গেছেন, যখন তিনি গেছেন তখন সেটা তিনি ডাউন স্ট্রিমে গেছেন এবং 1 ঘন্টার ভিতরে গেছেন, হোয়াইল ইট কাম ব্যাক ইন 1.5 hour, এবং তিনি 1.5 ঘন্টার মধ্যে ফিরে আসছেন। ঠিক আছে, ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের কিন্তু স্পিড দেওয়া আছে, তার মানে আমার এখানে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট, তার মানে আমার ইউ চাওয়া হয়েছে। দেখেন আমি তো আগে এগুলা এই জন্য আপনাদেরকে ডিনোট করে দিয়েছি যে কাকে কোনটা কি ধরবেন, এখন দেখেন ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে এ বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ইন ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে তিনি যখন যান তাহলে নিশ্চয়ই টাইম দেওয়া আছে, এটা T1 ধরেন, এটা হচ্ছে T2 ধরেন সাপোজ, আমার এক্ষেত্রেও তাহলে বুঝতে পারছি এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রটা যেভাবে হোক কাজে লাগবে। এনিওয়ে আমি ধরলাম যে আমার যেটা ইউ সেটা আমার অজানা, তাই এক্স ধরলাম, যেটা ভি সেটা দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, তাই 3 ধরলাম, এগুলো কিন্তু কিলোমিটার/আওয়ার। এখন দেখেন তাহলে ডাউন স্ট্রিম মানে ইউ প্লাস ভি হয়, তার মানে সেটা কত হবে, x+3, আর আপ স্ট্রিম সেটা কি হয়, বিয়োগফল হয়, তাহলে x-3 হবে। এখন এই যে বলেছিলাম এস ইকুয়াল টু ভিটি কাজে লাগবে, কারণ উপরে ডেটাগুলো দেওয়াই আছে, এরকম সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে, আমার দূরত্বটা জানা নাই, সেই দূরত্বটা বলছে এ সার্টেন ডিস্টেন্স, এটাই কিন্তু চাওয়া হয়েছে, এই সার্টেন ডিস্টেন্সটা কত। তাহলে আমরা নিশ্চয়ই এই, যেহেতু তিনি একই পরিমাণ গেছেন, আপ স্ট্রিমে গেছেন, ডাউন স্ট্রিমে গেছেন, আপ স্ট্রিমে আসছেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরেন V1 T1 যেটা, সেটাকে আমরা ধরলাম তার হচ্ছে যাওয়াটা ডাউন স্ট্রিম, আর V2 T2 যেটা, সেটাকে আমি ধরলাম হচ্ছে আপ স্ট্রিম। ঠিক আছে, দুইটা অবশ্যই সমান হতে বাধ্য, কারণ দূরত্ব সমান, এস ইজ ইকুয়াল টু, এটা কিন্তু এস এর ভ্যালু, দূরত্ব সমান। তাহলে ডাউন স্ট্রিমে তিনি যখন যান তখন এই যে ভি, সেটা তখন তিনি গেছেন x+3 বেগে এবং তার সময় লেগেছে 1 ঘন্টা। আর আপ স্ট্রিমে তিনি যখন ব্যাক করেন তখন তিনি কিন্তু x-3 বেগে ব্যাক করেছেন এবং সেক্ষেত্রে তার সময় লেগেছে 1.5 ঘন্টা বা 3/2। এখন এটা দেখেন একটা সিম্পল ইকুয়েশন আসছে, যেটা সলভ করলে এক্স এর ভ্যালু 15 আসবে। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, কিন্তু একটু মাথা খাটায় ইকুয়েশনটা তৈরি করে নিতে হবে। 4 নম্বর ম্যাথটা দেখেন, এ ম্যান রোজ টু এ প্লেস 48 কিলোমিটার ডিস্ট্যান্ট and back in 14 hours. He finds that he can row 4 kilometers with the stream in the same time as 3 kilometers against the stream. The speed of the stream is, খুবই সুন্দর একটা ম্যাথ। দেখেন আমরা কিন্তু জানি না যে তিনি এখানে আমাদের যে জিনিসটা অজানা যে তিনি কতক্ষণের মধ্যে এই দূরত্বটা গেছে, বাট একটা জিনিস ক্লিয়ার, হি ফাইন্ডস দ্যাট হি ক্যান রো 4 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম ইন দ্য সেম টাইম, তার মানে একটা টাইম ফিক্সড আছে এখানে, আমি ধরে নিলাম এই টাইমটা হচ্ছে আমার এক্স, অজানা একটা টাইম। তিনি একই সময়ে যখন উইথ দ্য স্ট্রিম, তার মানে তিনি আপ স্ট্রিমে তিনি যেই একই সময়ে এক্স পরিমাণ সময় 4 কিলোমিটার যান, এবং যখন এটা স্রোতের বিপরীতে হয়, ডাউন স্ট্রিম হয়, তখন সেটা হচ্ছে 3 কিলোমিটার যান। আচ্ছা, তা আমার যেহেতু অজানা হচ্ছে আমার এখানে টাইম, তাই আমি ধরলাম যে আমার সে অজানা টাইমটা এক্স। এখন দেখেন যখন ডাউন স্ট্রিমের বেগ কত হবে, এখানে কিন্তু আবার ইউ প্লাস বি বা হচ্ছে ইউ মাইনাস বি এগুলো করার সুযোগ নাই, কারণ আপনার এখানে সময় দেওয়া আছে। ঠিক আছে, তো আপনার টাইমটা আমি ধরে নিয়েছি এক্স, তার মানে দেখেন আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, এটা আমরা জানি। তো এস এর ভ্যালু কত, অজানা, এস হচ্ছে আমার 4 কিলোমিটার, যখন আপনার সেটা আপনি ডাউন স্ট্রিমে যান তাহলে সেটা 4/x লিখতে পারেন। দেখেন তো এই এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র কাজে লাগিয়ে আমি ডাউন স্ট্রিমটা বের করতে পারলাম কিনা। আপ স্ট্রিম কত হবে, আপ স্ট্রিম সেম আসবে হচ্ছে, সে আপ স্ট্রিমে কিন্তু দেখেন এগেনস্ট দ্য স্ট্রিম, সে কিন্তু ওই এক্স পরিমাণ দূরত্বই, এক্স পরিমাণ সময়ে এক্স টাইমে সে কিন্তু 3 কিলোমিটার যায়। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রিম। এখন তার টোটাল কিন্তু এই আপ স্ট্রিম ডাউন স্ট্রিম যাতায়াতে কিন্তু তার 14 আওয়ার সময় লাগে। তাহলে আপনি দেখেন যে 48 ডিভাইডেড বাই 4/x যোগ 48 ডিভাইডেড বাই 3/x এটা লিখতে পারেন কিনা, ইজ ইকুয়াল টু 14। এখন আপনারা ভাবতে পারেন যেটা কিভাবে লিখলেন, ওই s ইজ ইকুয়াল টু ভিটি সূত্রে, t ইজ ইকুয়াল টু তাহলে লেখা যায় হচ্ছে s বাই v। তো এই sটা হচ্ছে সরি, আমি এখানে 14 আওয়ার্স টি লিখছি না, s ইজ ইকুয়াল টু vt। আচ্ছা, এখানে হচ্ছে এস বাই ভি টি এস, আচ্ছা এস হচ্ছে 48, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। এটা হচ্ছে আমার কিলোমিটার দেওয়া ছিল 48 কিলোমিটার, ওকে, এটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে 48 কিলোমিটার তিনি গেলেন হচ্ছে উইথ দ্য স্ট্রিম, 48 কিলোমিটার তিনি গেলেন এগেইনস্ট দ্য স্ট্রিম, টোটাল সময় লাগলো 14 আওয়ার্স। দেখেন আমার ইকুয়েশন রেডি। এই ইকুয়েশনটা যদি আপনি সলভ করেন তাহলে আপনি এক্স এর ভ্যালু পাবেন হচ্ছে 0.5। তো
0.5টা নিশ্চয়ই আমার টাইম ছিল, এটা আমার নিশ্চয়ই টাইম ছিল। এখন এইখান থেকে আপনাকে কি চাওয়া হয়েছে, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, ঠিক আছে, আপনার চাওয়া হয়েছে এখান থেকে স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে ইউ ভি, ভি হচ্ছে আমার স্ট্রিম। আগে ডি এর ভ্যালু বের করেন। দেখেন 4 ডিভাইডেড বাই 0.5 ইজ ইকুয়াল টু 8। এবার ইউ এর ভ্যালু বের করেন। 3 ডিভাইডেড বাই 0.5 ইজ ইকুয়াল টু 6। তার মানে আমার ডি ডি ইজ ইকুয়াল টু, এর আগে আমরা বলেছি ডাউন দ্য স্ট্রিম মানে হচ্ছে ইউ প্লাস ভি, যেটা হচ্ছে 8। ইউ মানে হচ্ছে ইউ মাইনাস ভি, যেটা হচ্ছে এগেইনস্ট দ্য স্ট্রিম, সেটা হচ্ছে 6। এখান থেকে যদি আপনি বিয়োগ করেন, এটাকে মাইনাস মাইনাস দেন, এখানে একটা মাইনাস দেন, তাহলে ইউ আর ইউ কাটে। তারপরে এখানে হচ্ছে এটা হবে প্লাস হবে। তাহলে 2v ইজ ইকুয়াল টু আপনি পাবেন 2v ইজ ইকুয়াল টু 2 পাবেন, সেখান থেকে v ইজ ইকুয়াল টু 1 পাবেন, এবং অপশনে সেটা আছে। এটা খুব সুন্দর একটা ম্যাথ। খালি ভাষাটা পড়ে আপনি যদি একটা ইকুয়েশন জাস্ট দাঁড় করাতে পারেন, আপনার ম্যাথ সলভড। ওকে, এখানে আপনাদেরকে এই রিলেটেড আরো 2টা ম্যাথ আমি দিয়েছি, যেটা আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের মাথা অবশ্যই খুলবে। এবং পরীক্ষার হলে কখনোই এই জাতীয় ম্যাথগুলো সরাসরি কমন পাওয়ার এক্সপেক্ট করবেন না। মাথায় রাখবেন যে এই ম্যাথগুলো, এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে অন্য ম্যাথ আপনি সলভ করতে পারছেন কিনা, আপনার নিজেকে আরো বেশি চর্চা করতে হবে। এরপর চলে আসি ইনইকুয়ালিটি। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এটার সাথে ইনইকুয়ালিটি টপিকটা আবার আপনার নাম, যেটা আপনার ফার্স্ট যে আমার টপিক ছিল নাম্বার, সেটার সাথে মার্চ করেও আসতে পারে। এনিওয়ে, আমি এখানে আপনাদেরকে ইনইকুয়ালিটির বেশ কিছু কয়েকটা ম্যাথ দেখাবো। তো এই প্রথমে একটা জিনিস দেখেন, এরকম একটা ইকুয়েশন যদি থাকে, ইকুয়েশন না মানে ইনইকুয়ালিটি যদি থাকে, অর্থাৎ 2x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ লেস দেন 0। এমনও তো হতে পারে যে পরীক্ষার হলে 2x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0 থাকলো। এইখানে সবাই একটু অনেকেই ভুলে যান যে ইজ লেস দেন থাকলে কি করব আর গ্রেটার দেন থাকলে কি করব। তার আগে যেটা করবেন যে এই দুইটা জায়গায় ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স এর ভ্যালু অ্যাড করবেন। অর্থাৎ সাপোজ 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু যদি 0 হতো, তাহলে এক্স এর ভ্যালু হতো -3/2। ওকে, আর পরেরটাতে হতো এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন এক্স এর ভ্যালু বের করার পরে বড় কোনটা ছোট কোনটা এটা জানতে হবে। বড় হচ্ছে আমার এইটা, এক্স এর ভ্যালু 1 কিন্তু বড়। আর ছোট কোনটা, এক্স এর ভ্যালু হচ্ছে -3/2। কেন এইভাবে দেখালাম, আপনাকে যদি এই লাইন, আচ্ছা এটাকে লাল কালি বা নীল কালি দিয়ে দেখাই, নীল কালিতে এই ঘরটাতে যদি আপনাকে আমি বলতাম যে এক্স এর ভ্যালু কোথায় বড় কোথায় ছোট, আপনারা অনেকেই ভুল করে বলবেন যে এখানে এক্স এর ভ্যালু বড়, মাঝখানে প্লাস দেখে, কিন্তু পারাপার করার পরে দেখেন সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। এনিওয়ে, এক্স এর ভ্যালু কোনটা বড় কোনটা ছোট জানার পরে আপনি সিম্পলি, যদি এখানে লেস দেন চিহ্ন থাকে, এই প্যাটার্নে থাকে, তাহলে আপনি বলতে পারেন যে এক্স এর ফাইনাল ভ্যালু যেটা, সেটা হবে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এই কথাটা মনে রাখবেন। অর্থাৎ বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়, এই কথাটা মনে রাখবেন। ছোট থেকে বড়, এই কথা সারা জীবনের জন্য মনে রাখবেন। যদি এই চিহ্ন দেখতে পান, তাহলে এক্স এর ভ্যালু হবে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় মানে হচ্ছে -3/2, এটা ছোট, তার থেকে বড় হবে এক্স, এবং বড়টার থেকে বড়টা অর্থাৎ 1 থেকে এক্স আবার ছোট হবে। এটাই হচ্ছে আমার সলিউশন। ওকে, এটা হচ্ছে আমার সলিউশন। এত কোনো কিছু করার দরকার নেই। এটা রিটেনের জন্য আরেকটু অন্যভাবে করাই যায়, সেটা আপনারা আশা করি পারবেন। আর এমসিকিউর জন্য এভাবে করতে পারেন। এখন যদি এই চিহ্ন থাকে তখন কি হবে, তখন এই ভাষাটা সেম থাকবে না। এই যে ভাষাটা, সেটাকে আমি একটু লাল কালি দিয়ে ঘিরে দিলাম। এই ভাষাটা তখন আর এরকম থাকবে না। তখন গ্রেটার দেন চিহ্ন থাকলে সেই ভাষাটা হবে হচ্ছে ছোটর থেকেও ছোট, বড়র থেকেও বড়। ঠিক আছে, বড়র থেকেও বড়, আর এটা হয়ে যাবে তখন ছোট থেকেও ছোট। তখন কিন্তু সলিউশনটা এরকম আসবে যে ছোট কোনটা, এক্স ইজ ইকুয়াল টু -3/2, তাহলে তার থেকেও এক্স ছোট হতে হবে, -3/2। অথবা অথবা না, এখানে আমি এবং বলছি, এবং এক্স আরেকটা হতে পারে, সেটা হচ্ছে বড় থেকেও বড় হতে পারে। তাহলে এখানে কিন্তু সলিউশন হচ্ছে এই দুইটা, এবং এই দুইটাকে যখন আপনি প্লট করবেন এক জায়গায়, তখন কিন্তু এই যে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা লাগে যে এক্স ইজ গ্রেটার দেন 1। আর এটাকে ওই যে জিনিসটা ভুলে গেলাম প্রকাশ করা, ফার্স্ট ব্র্যাকেট ছিল না থার্ড ব্র্যাকেট ছিল, আচ্ছা কাইন্ড অফ এরকম ইউনিয়ন। এটাকে হচ্ছে এক্স ইজ লেস দেন মাইনাস, আচ্ছা এটা না লিখি, এখানে আমি প্রকাশটা ভুলে গেছি। এনিওয়ে, এক্স এর হচ্ছে এই দুইটা হচ্ছে এখানে সমাধান হবে। আমি এক ম্যাথের ভিতরে দুই ধরনের ম্যাথ আপনাকে দেখালাম। তাহলে যদি লেস দেন চিহ্ন থাকে, তাহলে বলবেন ছোট থেকে ছোট, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। আর যদি গ্রেটার দেন চিহ্ন থাকে, তাহলে বলবেন বড় থেকেও বড়, ছোট থেকেও ছোট, এটা বলবেন। আচ্ছা, 2 নম্বর ম্যাথটাতে চলে আসি। খুবই সুন্দর একটা ম্যাথ, ভাষার মানটা জটিল। বলা হচ্ছে যে এক্স এর ভ্যালু 10 এর থেকে ছোট, 9 এর থেকে বড়, এবং এক্স স্কোয়ার যেটা, সেটা 10 - y into 10 + y, which of the following is a possible value of y। তো স্বাভাবিকভাবে এই ম্যাথটা দেখার পরে মাথা কাজ করার কথা না, অনেকে ম্যাথটা স্কিপ করে চলে যাবেন। এখন দেখেন যে
এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, আমার এই অংশটাতেও এক্স স্কোয়ার বানাই ফেললে মনে হয় অঙ্কটা সহজ হয়ে যায়। আচ্ছা, বানাবো। দুইটা ছোট ছোট ক্যালকুলেশন করলে অঙ্কটা দেখবেন যে আরে এত ইজি ম্যাথ ছিল, এরকম মনে হবে। এখানে একটা জিনিস ক্লিয়ার যে এক্স যেহেতু 9 থেকে বড়, 10-এর থেকে ছোট, তাহলে সেটা অবশ্যই কোনো পূর্ণ সংখ্যা নয়, সেটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, নট অ্যান ইন্টিজার। এনিওয়ে, আমি এটাকে এক্স স্কোয়ারে পরিণত করি, তাহলে সব পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার 81, এই জিনিসটা লেখা যায়। আবার দেখেন ডাইন পাশে যেটা আছে, সেখানে আপনি চাইলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারেন না, সূত্রে ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রে ফেললে আপনি লিখতে পারেন সেখানে 100 মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারেন। সেখান থেকে ওয়াই স্কোয়ার আপনি লিখতে পারেন হচ্ছে 100 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারেন, এটা লিখতে পারেন। তার মানে দেখেন যে ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার একটা সম্পর্ক ফিল আপ তৈরি করলাম, এবং এক্স স্কোয়ারের এমন একটা ভ্যালু যেটা 100 থেকে ছোট এবং 81 থেকে বড়। আমার তো চাওয়া হয়েছে ওয়াই এর পসিবল ভ্যালু কি। আমি আগে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বের করি, তারপরে না হয় দেখবো ওয়াই এর ভ্যালু কি। তো ওয়াই স্কোয়ারের ভ্যালু ধরেন আমি এক্স এর সর্বোচ্চ মানটা বসাইলাম, এক্স স্কোয়ারের সর্বোচ্চ ভ্যালু। এক্স স্কোয়ারের সর্বোচ্চ ভ্যালু যদিও বা 100 থেকে ছোট, বাট আমি ধরলাম যদি 100ই হতো তখন কি হতো? তখন কি আমি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি যে 100 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0? বা 0 তো না, অ্যাকচুয়ালি এটা যখন আমি প্লট করব তখন আরেকটু এভাবে বলবো যে ওয়াই স্কোয়ারটা অবশ্যই, আচ্ছা একবারে প্লট করার সময় বলি, এখানে ঝামেলা না করি। আরেকটা দেখেন, ওয়াই স্কোয়ার আরেকটা ভ্যালু হতে পারে যদি এক্স স্কোয়ার ভ্যালুটা 81 থেকে বড় হয়। বড় না হয়ে মনে করেন যদি পুরোপুরি 81 হতো, তখন কি করতাম? 100 মাইনাস 81 ইজ ইকুয়াল টু 19 করতাম। তার মানে এই ওয়াই স্কোয়ারের রেঞ্জটা তৈরি করছে, ওয়াই স্কোয়ারের যেটা রেঞ্জ সেটা অবশ্যই 0 থেকে বড় হবে এবং 19 থেকে ছোট হবে। এটা বলা যায় কিনা? ওয়াই স্কোয়ার ওই 19 যেরকম ম্যাথ করতেন ওইরকম ভাবে কিন্তু বের করা যাবে। দেখেন যে আমি মনে মনে ধরলাম যে ওয়াই এর ভ্যালু যদি 1 হতো, ওয়াই এর ভ্যালু যদি 1 হতো, তাহলে আপনি স্কোয়ার করতেন 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা দেখেন তো 19 থেকে ছোট, কোনো প্রবলেম নাই, এবং সেটা 0 থেকে বড়। আচ্ছা, এরপরে আমি যদি সেটাকে 2 স্কোয়ার করি তাহলে সেটা 4, 3 স্কোয়ার যদি করি 9, 4 স্কোয়ার যদি করি 16, 5 স্কোয়ার, সরি 5 স্কোয়ার যদি করি 25। দেখেন এতদূর পর্যন্ত সব সেম, 19 থেকে ছোট, বাট 25 যেটা সেটা কি 19 থেকে ছোট না, নট, ইজ লেস দেন 19। তার মানে ওয়াই এর যে ভ্যালুগুলো দেওয়া আছে তার মধ্যে এই 4 ভ্যালুটা হওয়া পসিবল, 4 ভ্যালুটা হওয়া পসিবল। এখানে কিন্তু 4 হওয়া পসিবল, 3 হওয়া পসিবল, 2 হওয়া পসিবল, 1ও হওয়া পসিবল। অপশনে দেখেন এগুলোর মধ্যে আছে শুধুমাত্র 3। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু কমপ্লেক্স ম্যাথ, একটু মাথা খাটাইতে হবে অঙ্কটার জন্য। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখেন খুবই সুন্দর ইজি একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা পরীক্ষার হলে আসলে মাথায় কাজ করবে না, কিন্তু 3 লাইনের অঙ্ক। দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে, এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন সি। এখান থেকে কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমি এই ইকুয়েশনটা থেকে আমি কয়েকটা ইকুয়েশন তৈরি করে নিব। এ ইজ গ্রেটার দেন বি, এটা সত্য। আবার দেখেন বি ইজ গ্রেটার দেন সি, এটাও সত্য। আবার দেখেন এ ইজ গ্রেটার দেন সি, এটাও তো সত্য। এখন আমার এখানে যে ইকুয়েশন গুলো আছে তার মধ্যে আপনি যদি 2 এবং 4 নম্বর ইকুয়েশন যোগ করেন, তাহলে দেখেন এ প্লাস এ ইজ গ্রেটার দেন বি প্লাস সি লেখা যায়, অর্থাৎ টুয়াইস এ ইজ গ্রেটার দেন বি প্লাস সি বলা যায়। দেখেন সরাসরি কিন্তু এটা আছে অপশনে, কিন্তু এই পর্যন্ত চিন্তা করাটাই পরীক্ষা হলে মুশকিল হয়ে যায়। আগে থেকে প্র্যাকটিস করা থাকলে কিন্তু ইজি হবে। পরের ম্যাথটা দেখেন, এটা খুব সুন্দর ইজি একটা ম্যাথ, 2 লাইনের অঙ্ক, কিন্তু এই টাইপের ইকুয়েশন বা ইনইকুয়ালিটিস দেখলে পরীক্ষার হলে মাথা অনেক সময় কাজ করে না। তাই এই ম্যাথটাও দিয়েছি যে সহজভাবে কিছু চিন্তা করতে হবে। এখানে কিছুই করার নাই, শুধুমাত্র আর গুণন করব, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান। এটাকে যদি আপনি সলভ করেন তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ইজ লেস দেন এক্স ওয়াই প্লাস ওয়াই, সেখান থেকে আপনি পাবেন এক্স ইজ লেস দেন ওয়াই। দেখেন এটা কিন্তু অপশনে আছে সরাসরি, কিন্তু এটাই কিন্তু এই ফরম্যাটে দেখা অবস্থায় মনে হচ্ছিল কিভাবে সলভ করব মাথায় আসছিল না। এরপর আপনাদেরকে এই রিলেটেড হোমওয়ার্ক দেওয়া আছে দুইটা ইনইকুয়ালিটিজ এর, এই টাইপের একটা ম্যাথ আজকে দেখিয়েছি, এবং আরেকটা ম্যাথ এখানে হোমওয়ার্কে রেখেছি আপনাদের জন্য। এখানে আরেকটা ম্যাথ আছে ইনইকুয়ালিটিজ এর, এই ম্যাথগুলো করবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। চেষ্টা করেছি ক্লাসের টাইমটা একটু রিডিউস করার, কারণ লেংদি ক্লাসে আপনারা অনেকেই ঠিক মতন কন্টিনিউ করতে পারছেন না। যে হোমওয়ার্কগুলো আছে এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে করবেন। আর বারবার একটা কথা বলছি, এই রিলেটেড আরো অনেক প্রবলেম আপনাদেরকে আগারওয়ালের বই কিংবা জিম্যাট ক্লাব কিংবা বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইট বা আইবিএ কোশ্চেন ব্যাংক, এই জায়গাগুলো থেকে আপনাদেরকে সলভ করতে হবে। আপনি সব যে সলভ করতে পারবেন এমন না, আপনি আপনার চেষ্টা অনুসারে 25টা ম্যাথ টার্গেট করেন, আপনার মাথা খুলে যাবে। আপনি সরাসরি হয়তো বা খুব কম সময় কমন পাবেন, আগারওয়াল থেকে কমন পাওয়ার ভালো চান্স আছে, আইবিএ কোশ্চেন ব্যাংক থেকেও কমন পাওয়ার ভালো চান্স আছে, আবার জিম্যাট ক্লাব, তো এগুলো থেকে জিম্যাট ক্লাব থেকে আলটিমেটলি এই জায়গাগুলো কপি হয়ে আসে।
তো এগুলো যে কোনো একটা সোর্স জিম্যাট ক্লাব সাজেস্ট করছি না, কারণ এখানে ডিফিকাল্টি লেভেল বিভিন্ন রকম দিলে বিভিন্ন রকম ম্যাথ আসে। আগারওয়াল কিংবা আইবি এর কোশ্চেন ব্যাংক যদি সলভ করেন সব থেকে ভালো হয়। তো এই ম্যাথগুলো সলভ করবেন। আগামী কালকে সম্ভবত আরেকটা ক্লাস থাকতে পারে, সেটা ম্যাথের লাস্ট ক্লাস হবে। এই হচ্ছে আজকের ক্লাস। লিটন ভাই ক্লোজ করে দিন।